হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা অপারেটিং সিস্টেম কোর্সের সামার 25 এর মিডের যে কোয়েশ্চেনটা আসছিল ওই কোয়েশ্চেনটার সলিউশন করব। ওকে, সো আমি যদি ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই, 1 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হলো গিয়ে এ প্রসেস উইথ প্রসেস আইডি পিআইডি দেয়া আছে। আমার পিআইডি দেয়া আছে কত, 2025। তারপরে ওকে, এনি চাইল্ড process created by it will assume the next available PID value sequentially, মানে 2026 2027 এরকম আর কি বাড়তে থাকবে, এক এক করে বাড়বে আর কি। পিআইডি গুলো আমরা এক এক করে অ্যাসাইন করব বাড়িয়ে বাড়িয়ে। ওকে, আচ্ছা। তো আমার প্রসেস আইডি শুরুতে কত, 2025 দেওয়া আছে। আচ্ছা, তো আমার প্রসেস যেটা সেটা শুরুতে কত দেওয়া আছে, এটার পিআইডি দেওয়া আছে কত, পিআইডি 2025। আচ্ছা, তো এখন কোয়েশনে কি বলছে, কোয়েশনে বলছে পরের গুলা কিভাবে বাড়বে, যে 2026 2027 এরকম এক এক করে বাড়তে থাকবে আর কি। আমরা পিআইডি গুলো অ্যাসাইন করব। ওকে, আচ্ছা। তো কি বলছে, ড্র দ্য প্রসেস ট্রি ফর দ্য কোড for.c। তো এখানে for.c কোনটা, এটা হলো bar.c আর এটা হলো কি আমার for.c। তো এখন বলছে এই আই মিন এখানে সি না হয় এখানে সিপিপি হবে, এখানে যেহেতু সিপিপি দিছে। আচ্ছা, যাই হোক। তো বলছে এটার কি করতে, এটার হচ্ছে কি আমার প্রসেস ট্রি ড্র করতে বলছে। আচ্ছা, তো এখন আমরা এটার প্রসেস ট্রি ড্র করব। তো আমরা শুরুতেই এই প্রসেসকে আমরা পি ধরে নিলাম। তো পি এর পিআইডি কত, পিআইডি দেয়া আছে আমার 2025। সো এটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমি এখান থেকে আসি মেইনের ভিতরে, এখানে আসলো। তো এখানে দেখতেছি ইফ এর ভিতরে চেক করবে। সো এখানে চেক করতে যায়, এখানে ফর্ক, এই তখন একটা ফর্ক আমার কল হয়ে গেছে চেক করতে যে। তো এখন কি হবে, আমার পি থেকে একটা ফর্ক কল হয়েছে। তো এই ফর্ক কল হওয়ার পরে আমার মূলত কি হবে, আরেকটা সেম এক্সাক্ট সেম আমার প্রসেস ক্রিয়েট হবে, যেখানে আমার ইনস্ট্রাক্টর পয়েন্টার এই একই জায়গায় থাকবে। ঠিক আছে, ইনস্ট্রাক্টর পয়েন্টার এটার পরে মূলত এই একই জায়গায় থাকবে, এখানে মূলত তারপরে এটা কিছু রিটার্ন করবে, তাই তো। তো আমার ইনস্ট্রাক্টর পয়েন্টার মূলত সেম জায়গায় থাকবে, বাট ডিফারেন্ট হবে হচ্ছে কি আমার পিআইডি। আচ্ছা, যাই হোক। তো আমার এখানে যেহেতু ফর্ক কল হয়েছে, তো আমার মূলত এখান থেকে কি তৈরি হয়ে যাবে, একটা প্রসেস ক্রিয়েট হবে। তো আমি ওই প্রসেসের নাম দিলাম সাপোজ হচ্ছে এ। তো এটার পিআইডিটা শুধু ডিফারেন্ট হবে। সো এটার পিআইডি দিলাম হচ্ছে আমি এক বাড়িয়ে এত দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা ক্রিয়েট হয়ে গেল। আমার মূলত আমার এ আছে এখন আর পি আছে। তো ধরি আমার পিটা আগে, মানে আগে মূলত এক্সিকিউশন হবে, আমার এটা পরে হবে। তো আমার এটা এখানে ছিল না, তো আমি এটা এখানে লিখে দিই যে আমি বুঝার সুবিধার্থে যে আমার এটা এখানে ছিল। আচ্ছা, তো আমার এটা এখানে আছে। আচ্ছা, আমি এখন পিটা করি। তো পিতে আমার ফর্ক কল হওয়ার পরে মূলত কি রিটার্ন হয়, আমার পিতে ফর্ক কল হয়, এই যে ফর্কটা কল হয়েছে আমার পিতে, ফর্ক কল হওয়ার পরে মূলত যে জিনিসটা রিটার্ন হয় সেটা হলো গিয়ে আমার এখানে রিটার্ন হবে গিয়ে আমার এটার পিআইডি। তো 2026 রিটার্ন হবে, তাই তো। আর এইটাতে আমার রিটার্ন হয় কত, চাইল্ডের রিটার্ন হয় হচ্ছে 0। আচ্ছা, তো এখানে 2026 রিটার্ন হয়েছে। তো আমার মূলত এখন কন্ডিশনটা এখন চেক করবে। আমার মূলত এখানে কি রিটার্ন হয়েছে, 2026। সো কন্ডিশন চেক করবে যে 0 থেকে বড় নাকি, হ্যাঁ 0 থেকে বড়। তার মানে আমার প্যারেন্টটা কি হয়ে যাবে, আমার প্যারেন্ট যে প্রসেস আছে সেটা মূলত এখানে যাবে। তো এখানে আসলো, ওকে, কন্ডিশন এখানে আসলো। এখন দিস ইজ প্যারেন্ট এই জিনিসটা প্রিন্ট করবে। আচ্ছা, তো এখন দেখি আমাদের এখানে কোয়েশ্চনে কিন্তু আরেকটা আমার ইয়ে দেয়া আছে যে ফাইন্ড আ পসিবল আউটপুট সিকোয়েন্স ইফ for.c এক্সিকিউটেড। তার মানে এইটা যদি এক্সিকিউট করে সেক্ষেত্রে আমার পসিবল আউটপুটটা লিখতে বলছে। তো আমরা একটা কাজ করে আমরা একই সাথে এইটারও সলিউশন বের করি, এইটারও সলিউশন বের করি। ঠিক আছে, তো দুইটা যাতে আমাদের মানে টাইমটা বাঁচে আর কি। সো আমি এ দিলাম এখানে, আর আমার বি দেই হচ্ছে গিয়ে সাপোজ এখানে। তো আমি দেখতেছি এখানে মূলত আমার প্যারেন্টটা মূলত কি করবে, দিস ইজ প্যারেন্ট এই জিনিসটা করবে। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড আ পসিবল আউটপুট সিকোয়েন্স। তার মানে এখানে কিন্তু আউটপুট সিকোয়েন্সটা ডিফারেন্ট হইতে পারে।
তো সাপোজ আমরা এখানে ধরে নিছি আমাদের যে প্যারেন্ট প্রসেসটা আছে সেটা আগে এক্সিকিউট হচ্ছে, তো আগে চেক করে এটার মধ্যে ঢুকতেছে বা না ঢুকতেছে, তাই তো। তো সাপোজ অন্য কেউ যদি চিন্তা করে না আমার প্যারেন্ট প্রসেসটা আমি পরে নেই, আমার হচ্ছে চাইল্ড প্রসেসটা আমার আগে মানে আগে নিয়ে নেই, সো আমার যদি চাইল্ড প্রসেসটা আগে নিয়ে নেই তো তখন আসলে সিকোয়েন্সটা ডিফারেন্ট আসতে পারত। ওকে, বাট আউটপুট কিন্তু সেম আসবে, বাট সিকোয়েন্সটা তখন পসিবল আউটপুট সিকোয়েন্সটা মানে কয়েক রকমের হইতে পারে। তো ভ্যালিড কোনো একটা সিকোয়েন্স হইলেই আসলে আমার আনসারটা কারেক্ট বলে ধরা হবে আর কি। আচ্ছা, তো যাই হোক, এখন আমার মূলত এখান থেকে দেখতেছি দিস ইজ প্যারেন্ট, এই জিনিসটা প্রিন্ট করতেছে আমার প্যারেন্ট যে প্রসেস আছে পি সেটা। তো আমি এখানে দিয়ে দিই আমার দিস ইজ প্যারেন্ট, এই জিনিসটা প্রিন্ট করতেছে, সো আমি এখানে দিয়ে দিই দিস ইজ আমার কি প্যারেন্ট। সো ওকে, তো এটা দিয়ে দিলাম। তারপরে কি আছে, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে একটু উপরে দিই, এখানে দিই, এখানে আমার বিটা লিখে, তো দিস ইজ প্যারেন্ট, এখানে মূলত আমরা আউটপুট লিখতেছি। আচ্ছা তারপরে কি, আচ্ছা দিস ইজ প্যারেন্ট হইলো, তারপরে আমার এখানে এন্ড লাইন আছে, তারপরে আমি যা কিছু প্রিন্ট করি না কেন আমার পরের লাইন থেকে হবে, তাই তো। আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে ইন্ট আই সমান 3, তো আমার এখানে আই এর ভ্যালু কত আছে, 3 আছে। ওকে, আই এর ভ্যালু ইনিশিয়ালি 3 আছে, তারপরে হোয়াইল কন্ডিশন আছে, এখানে আসলো, আসার পরে হোয়াইল কন্ডিশন আছে আই কি 0 থেকে বড় নাকি, হ্যাঁ আই এর ভ্যালু 0 থেকে বড়, কারণ আই এর ভ্যালু 3, তো 0 থেকে বড়, তখন আমার এখানে দেখতেছে অর আছে, তো অর থাকলে কি হয়, এই কন্ডিশন ট্রু হয়ে গেছে, এই কন্ডিশন কি আর চেক করবে না, চেক করবে না, কারণ আমার এই পাশ ট্রু হয়ে গেছে। আমার অর কন্ডিশনের যে কোনো একটা ট্রু হয়ে গেলে বাদ বাকি সবকিছু অটোমেটিক ফুল কন্ডিশনটাই ট্রু হয়ে যায়, ওই জন্য আমার যেটা হয় সেটা হলো গিয়ে আমার এটা যখন ট্রু হয়ে গেছে এটা আর চেকই করবে না, আমার টোটালটা যেহেতু ট্রু হয়ে গেছে আমার ডিরেক্ট ভিতরে চলে যাবে। তো এটা চেক করলো না, এটা চেক না করেই, এটা যদি চেক করতো সেই ক্ষেত্রে কিন্তু আবার ফর্ক কল হইতো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু চেক করতেছে না এখন। ওকে, আচ্ছা, তো 3 যখন আই এর ভ্যালু তখন আমার কন্ডিশন ট্রু, এটা ভিতরে গেল, তখন আমি দেখতেছি আইটা মূলত প্রিন্ট করছে, সো আমি এখানে আই এর ভ্যালু 3 আছে, সো আমার মূলত কি প্রিন্ট হবে, 3টা প্রিন্ট হবে, সো আমি এখানে কি দিয়ে দিব, 3 দিয়ে দিব। তারপরে দেখতেছে এখানে এন্ড লাইন আছে, তারপরে আমার পরেরটা আবার নিউ লাইনে হবে, তারপর দেখতেছে আই মাইনাস মাইনাস করছে, তার মানে আই এর ভ্যালু কত হয়ে গেছে, 2 হয়ে গেছে 3 থেকে। আচ্ছা, তো আই এর ভ্যালু এখন 2 হয়ে গেছে, তারপরে আমার মূলত এখানে আই এর ভ্যালু 2 হয়ে গেল, তারপরে এখানে দেখতেছে ইফ আই এর ভ্যালু কি 0 থেকে ছোট না, এই কন্ডিশন ফলস, তো এই কন্ডিশন ফলস হলে ইফ এর ভিতরে যাবে না, তারপর আমার হোয়াইল লুপ শেষ, তারপরে আবার এখানে আসবে হোয়াইল লুপের কন্ডিশন আবার চেক করবে, তো চেক করে দেখবে যে আই এর ভ্যালু এখন আছে 2, 2 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, এখনো ট্রু, তার মানে এই কন্ডিশন চেক করতেছে না, ভিতরে আসলো, এসে আমার এখানে মূলত কি প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, সো এখানে মূলত 2 প্রিন্ট করলো। আচ্ছা, তারপর আই এর ভ্যালু আবার এক কমলো, কমে হয়ে গেল 1, সো 1 হয়ে যাওয়ার পর এখানে আবার কন্ডিশন চেক করতেছে 1 কি 0 থেকে ছোট না, এই কন্ডিশন ফলস, ফলস হয়ে যাওয়ার পর ইফ এর ভিতরে যাবে না, না যে হোয়াইল লুপ শেষ, তখন আবার কন্ডিশন চেক করবে, এখন আই এর ভ্যালু আছে হচ্ছে কত 1, সো কন্ডিশন চেক করতেছে 1 কি 0 থেকে বড়, হ্যাঁ এখনো ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর আবার ডিরেক্ট ভিতরে চলে গেল, তখন আমার আই আবার প্রিন্ট করলো, তো আই এর ভ্যালু আছে হচ্ছে কত 1, সো 1 প্রিন্ট করলো। তারপরে আমার আবার আই এর ভ্যালু মাইনাস মাইনাস হয়ে আই এর ভ্যালু হয়ে গেল 0, এখন কন্ডিশন চেক করতেছে 0 কি 0 থেকে ছোট নাকি, না এই কন্ডিশন কি, এই কন্ডিশন হয়ে গেল আমার ফলস, তাই তো, 0 কি 0 থেকে ছোট না, তো এই কন্ডিশন ফলস, তখন আমার ইফ এর ভিতরে যাবে না, আমার মূলত ডাইরেক্ট আবার হোয়াইল এর এই কন্ডিশন চেক করবে, তো হোয়াইল এর এই কন্ডিশন চেক করবে, এখন আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু আছে হচ্ছে 0, তো এখন 0 কি 0 থেকে বড়, এই কন্ডিশন চেক করলো, এই কন্ডিশন চেক করে দেখলো তখন ফলস, কারণ 0 তো 0 থেকে বড় না, তাই তো, ফলস, তো তখন দেখতেছি আমার এখানে এই পাশটা ফলস হয়ে গেছে, তখন আমার এই পাশটা অবশ্যই চেক করবে, যেহেতু অর কন্ডিশন আছে, তো অর কন্ডিশন আছে, কারণ এই পাশটা যদি ট্রু হয়ে যায় তখন ভিতরে যাবে, আর যদি ফলস হয়ে যায় তখন ভিতরে যাবে না। তো আমার যেহেতু অর কন্ডিশনের এক পাশ ফলস হয়ে গেছে,
লেফট সাইড, তখন আমার মূলত এই সাইডটা চেক করবে। তো এখানে চেক করার ক্ষেত্রে দেখতেছে আবার ফর্ক কল হয়েছে, তো এখান থেকে মূলত আবার ফর্ক কল হবে। আর একটু আমরা যদি মনে রাখি, আমাদের এ প্রসেসটা কিন্তু এখানেই আমরা রেখে দিয়েছিলাম, আর আমরা মূলত এখন পি প্রসেস নিয়ে কাজ করতেছি। সো আমার পি থেকে কি কল হয়েছে, আরেকবার ফর্ক কল হয়েছে। তো পি থেকে আমার একবার ফর্ক কল হয়েছিল, এখানে এ লিখছিলাম, এখন যেহেতু আরেকবার হয়েছে, সো আমি এখানে একটা বি দিয়ে দিব। ঠিক আছে, বি প্রসেস দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার পি প্রসেস থেকে আরেকবার ফর্ক কল হয়েছে, তো এটার পিআইডি কত হবে? এটার পিআইডি এখানে 2026 ছিল, তো এখানে 2027 দিয়ে দিব এক বাড়িয়ে। আচ্ছা, তো এখন মূলত আমার এইটা থেকে আমার এই ফর্কটা কল হয়েছে। তো আমার সাপোজ বিটা এখন থাকবে কোন জায়গায়? ইনস্ট্রাক্টর পয়েন্ট করে থাকবে হচ্ছে এই জায়গায়, তাই তো? এই জায়গায় থাকবে। তো আমি একটা কাজ করি, আমার মূলত বিটা এখানে দিয়ে দেই যাতে আমার মনে রাখতে সুবিধা হয় পরে। আর বিটা কোন জায়গায় আছে, আমি এখন হচ্ছে কি আমার প্যারেন্টটাই আমি মূলত ইয়ে করি। ওকে, সো প্যারেন্টটা নিয়েই আমি কাজ করি। তো আমার প্যারেন্টটা সাপোজ প্রসেসটা আমার কাজ হচ্ছে, তো এই ক্ষেত্রে আমার এই যে এটার যে ফর্কটা কল হইলো, তখন আমার ওই ফর্কটা এখানে রিটার্ন করবে কি? এটা যেহেতু চাইল্ড, এখানে রিটার্ন করবে 0, আর এখানে কি রিটার্ন করবে? এটা যেহেতু আমার হচ্ছে গিয়া প্যারেন্ট, সেই ক্ষেত্রে আমার চাইল্ডের প্রসেস আইডি রিটার্ন করবে। সো এখানে 2027 রিটার্ন করলো। তো এখন কন্ডিশন চেক করবে 2027 কি 0 থেকে বড় নাকি, 2027 কি 0 থেকে বড় নাকি। এটা এই পাশ তো ফলস হয়েছে, এখন কন্ডিশন চেক করলো, হ্যাঁ কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর আমার আমার কি হবে? ভিতরে যাবে, ভিতরে যে আমার মূলত যেটা হবে সেটা হলো গিয়ে আই এর ভ্যালু আছে কত? আই এর ভ্যালু আছে হচ্ছে 0, সো এখানে 0 প্রিন্ট করবে। তো এখানে মূলত কি প্রিন্ট করবে? 0 প্রিন্ট করলো। আচ্ছা, তারপরে এখানে আই এর ভ্যালু মাইনাস মাইনাস, তার মানে আই এর ভ্যালু হয়ে গেল -1। ওকে, -1 হয়ে গেল। তো এখন আবার এখানে কন্ডিশন চেক করবে, -1 কি 0 থেকে ছোট? হ্যাঁ, এই কন্ডিশন ট্রু। এই কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর আমার মূলত ইফ এর ভিতরে আসলো, এবং ইফ এর ভিতরে এসে দেখতেছে ব্রেক, তার মানে আমার হোয়াইল লুপ থেকে ডিরেক্ট ব্রেক হয়ে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে, তাই তো? তো হোয়াইল লুপ থেকে কি হয়ে গেল? ব্রেক হয়ে বের হয়ে গেল। আচ্ছা, তো প্যারেন্ট প্রসেসের মধ্যে আমি জাস্ট একটু লিখে রাখি, প্যারেন্ট প্রসেসের মধ্যে আমার আইটা ছিল কত? আইটা ছিল হচ্ছে একদম শেষে, আইটা ছিল হচ্ছে -1। -1 হয়ে যাওয়ার পর আমার মূলত এটা ব্রেক হয়েছে, তাই তো? আচ্ছা, তো এটা ব্রেক হইলো আমার, ব্রেক হয়ে যাওয়ার পর আচ্ছা, বিটা আমি কেটে ফেলছি, বিটা এই জায়গায় ছিল। তো ব্রেক হয়ে যাওয়ার পর আমার মূলত এখানে আসলো, তো এই হোয়াইল লুপের ভিতরে আসবে, আসার পরে ওয়েট নাল 0 থেকে বড় নাকি এই কন্ডিশন চেক করতেছে, এবং এখানে একটা এমটি বডি আছে, তার মানে হোয়াইল লুপের এখানে মূলত এই কাজটা যত সময় পর্যন্ত ট্রু হয় তত সময় পর্যন্ত এখানে আটকা পড়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর ফলস হইলে তখন এই হোয়াইল লুপটা বের হয়ে পরের লাইনগুলো এক্সিকিউট করবে। তো এখন কথা হচ্ছে আমার এখানে ওয়েট নাল, এইটা আসলে কি রিটার্ন করে এটা আমাদের একটু বুঝতে হবে। সো এখানে আছে হচ্ছে ওয়েট নাল, এটা হচ্ছে কোনো একটা চাইল্ডের জন্য ওয়েট করে, তাই তো? নর্মালি আমরা যদি ওয়েট নাল দেই, সেটা কি করে? আমার একটা চাইল্ডের জন্য ওয়েট করে, সেই ক্ষেত্রে একটা চাইল্ডের কাজ শেষ হয়ে গেলে তখন আমার এটা থেকে পরের লাইনে চলে যায়, তাই তো? তো এখানে আলটিমেটলি একটা জিনিস রিটার্ন করে। নর্মালি আমরা যদি এটার রিটার্ন ভ্যালুটা দেখতে চাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে রিটার্ন করে কি? রিটার্ন করে আমি যখন সাপোজ পি প্যারেন্ট থেকে আমি হচ্ছে ওয়েট কল দিচ্ছি, তো এই নর্মালি আমার সাপোজ আমার যেটা আছে, যে চাইল্ডটা আছে, চাইল্ড প্রসেস, সাপোজ ওইটা এক্সিকিউট হইলো, তো ওইটা যদি এক্সিকিউট হয়, তো আমার ওয়েটটা আসলে রিটার্ন করবে হচ্ছে ওইটার প্রসেস আইডি। তো ওই ক্ষেত্রে রিটার্ন করবে হচ্ছে 2026। ঠিক আছে? আচ্ছা, তো সাপোজ আমার হচ্ছে এই ওয়েট কল দিলাম, এবং আমার এই প্রসেসের জন্য আমার ওয়েটটা খুলে গেল, তখন আমার কি রিটার্ন করবে? ওইটার পিআইডি রিটার্ন করবে 2027। ওকে, আচ্ছা, তো এমনও তো হইতে পারে, এখন আমি ধরি আমার হচ্ছে গিয়ে বি প্রসেস থেকে আমার এই যে বি যে চাইল্ড প্রসেস আছে, ওইখান থেকে আমি একটা ওয়েট কল দিয়েছি, তখন কি হবে? আমার বি প্রসেসের কি কোনো চাইল্ড আছে? আমার কিন্তু কোনো চাইল্ড নাই। সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, সাথে সাথেই আমার ওয়েট থেকে পরের লাইনে চলে যাবে, কিন্তু এই ওয়েটটা একটা জিনিস রিটার্ন করবে। সেই রিটার্নটা কি? সেই রিটার্নটা হচ্ছে গিয়ে -1। এই -1 রিটার্ন করবে। ওকে, তার মানে আমার মানে এই ওয়েটটা কি রিটার্ন করে? ওয়েটটা নরমালি যেটার জন্য আসলে খুলে যাচ্ছে, যে প্রসেসের জন্য, ওই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ একটা ভ্যালু রিটার্ন করে, যেহেতু পিআইডি রিটার্ন করে। আর পিআইডি ভ্যালু অবশ্যই অবশ্যই কি থাকবে? পজিটিভ থাকবে। তো এরকম 2026 2027 এরকম থাকবে। আর আমার ওই যে প্রসেসের জন্য কল হচ্ছে, ওই প্রসেসের যদি কোনো চাইল্ড প্রসেস না থাকে, সেই ক্ষেত্রে এই ওয়েট আমার ফাংশনটা যে জিনিসটা রিটার্ন করবে সেটা হচ্ছে গিয়ে -1।
ওকে, তো এই জিনিসটা যদি বুঝি সেক্ষেত্রে আমরা ওইটা বুঝতে পারবো। তো এখন আমরা এখানে আসি, আমাদের মূলত এখন আছে হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। সো প্যারেন্ট আছে, তো ওয়েট কল হইলো, ওয়েট কল হবে। তো একবার ওয়েট যখন কল হইলো তখন নর্মালি কি হয়, নর্মালি যেটা হয় সেটা হলো কি আমার একটা চাইল্ড প্রসেসের জন্য ওয়েট করবে, ওই চাইল্ড প্রসেস কমপ্লিট হওয়ার পরে এই ওয়েটটা খুলে যায়, তাই তো। কিন্তু এখানে মূলত আমি একটু আগে বললাম এখানে একটা জিনিস রিটার্ন হয় এবং এই জিনিসটি আমরা এখানে চেক করতেছি, তো আমরা দেখি নর্মালি। তো এটা হওয়ার পরে আমার মূলত এই আমার যে প্যারেন্ট আছে সেটা মূলত এখানে থেমে যাবে, ওয়েট করবে এবং অন্য একটা প্রসেসকে রান হওয়ার সুযোগ দিবে। তো সাপোজ আমি ধরি হচ্ছে আমার এ প্রসেসকে রান হওয়ার সুযোগ দিল। তো কেউ কেউ আবার এইভাবেও ধরতে পারে যে আমার বি প্রসেসকে রান হওয়ার সুযোগ দিতে পারে। তো এই ক্ষেত্রে আমার সিকোয়েন্সটা ডিফারেন্ট আসতে পারে। ওকে, তো আমি দিলাম হচ্ছে আমার এ প্রসেসকে রান হওয়ার সুযোগ। আচ্ছা, একটা কাজ করি, আমার যেহেতু বি প্রসেস এখানে ইয়ে হয়েছে, তো আমি একটা কাজ করি আমার বি প্রসেসকেই আগে রান হওয়ার সুযোগ দেই। আবার কেউ চাইলে এ প্রসেসকেও দিতে পারে। তো এটা আসলে যে যেভাবে আসলে মানে থিঙ্কিং করতেছে বা যে যেভাবে আসলে মানে একটার পর একটা সিকোয়েন্সটা সাজাচ্ছে ওই অনুযায়ী আসলে আসবে। তো আমি সাপোজ দিলাম হচ্ছে আমার বি প্রসেসকে রান হওয়ার সুযোগ এখন দেই। তো আমার এ প্রসেস ওই আগের জায়গায় থাকুক। ওকে, আচ্ছা, আমার বি প্রসেস রান হওয়ার সুযোগ দিয়ে আমার বি প্রসেস ছিল হচ্ছে এই জায়গায়, তাই তো। আচ্ছা, তো এই জায়গায় এখন আমার এটা তো রিটার্ন করবে, বি প্রসেসকে রিটার্ন করবে কি জিরো, আমি অলরেডি লিখে রাখছিলাম। আচ্ছা, এটার তো কাজ শেষ, এটা মুছে দিই। সো আমার জিরো রিটার্ন করবে। তো এখন কন্ডিশন চেক করবে, আর বি প্রসেস নিয়ে কাজ করতেছে, কন্ডিশন চেক করবে জিরো কি জিরো থেকে বড় না, এই কন্ডিশন কি ফলস। এবং একটু যদি আমরা খেয়াল করি এটা ফলস হয়ে যাওয়ার পরেই তো এখানে আসছিল, তাই তো। তো এটাও ফলস, এটাও ফলস। তো আমার আলটিমেটলি এই হোয়াইল লুপের ভিতরে যাবে না, এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর আমার মূলত এখন বি প্রসেসটা আছে এই জায়গায়। আচ্ছা, তো এখন আবার এই বি প্রসেসের জন্য হোয়াইল এইটার ভিতরে যাবে, হোয়াইলের ভিতরে যাওয়ার পর এখানে ওয়েট কল হবে। তো বি প্রসেসের কি কোনো চাইল্ড আছে, এখানে কিন্তু কোনো চাইল্ড নাই, এখানে কিন্তু কোনো চাইল্ড নাই। এই জন্য আমার বি প্রসেসে কি হবে, আমার সাথে সাথেই ওয়েট ফাংশনটা কল হওয়ার পর ওয়েট প্রসেস, আমার ওয়েট যে সিস্টেম কলটা আছে সেটা হওয়ার পর যেটা হবে সেটা হলো গিয়ে ওটা আমার -1 রিটার্ন করবে, কারণ বিতে কোনো চাইল্ড প্রসেস নাই। তো -1 রিটার্ন করলো। এখন দেখি আমার এখানে বি প্রসেসের জন্য -1 আসলো। তো আমার কন্ডিশন চেক করতেছে জিরো কি, আমার -1 কি জিরো থেকে বড় না, এই কন্ডিশন কি, এই কন্ডিশন ফলস, তাই তো, এই কন্ডিশন ফলস। তো এই কন্ডিশন ফলস হয়ে যাওয়ার পর আমার হোয়াইল থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। হোয়াইল থেকে বের হয়ে যাওয়ার পর আমার বি প্রসেসটা আসবে হচ্ছে এখানে। তো এখানে আসলো। ওকে, আচ্ছা, তো এখন এখানে আসার পর আমার মূলত বি প্রসেসটা এখানে আসলো, এখন কন্ডিশন চেক করতেছে আই কি জিরো থেকে ছোট, এই কন্ডিশন চেক করতেছে। আচ্ছা, এখন একটু খেয়াল করি, আমার পি প্রসেসের জন্য আমরা সেভ রাখছিলাম। আচ্ছা, বি প্রসেসের জন্য কি হবে এটা যদি আমরা একটু এখানে লিখে ফেলি আই এর ভ্যালুটা। তো বি প্রসেসের জন্য এখান থেকেই তো আসছিল, তাই তো, এখান থেকে আসছিল। কিন্তু এই হোয়াইল লুপের কি ভিতরে গেছে, এই হোয়াইল লুপের ভিতরে যায় নাই, তাই তো, এই হোয়াইল লুপের ভিতরে যায় নাই। তো ভিতরে যেহেতু যায় নাই সেক্ষেত্রে আই মাইনাস মাইনাস হয় নাই। তো আই মাইনাস মাইনাস যদি না হয় সেক্ষেত্রে আমার আই এর ভ্যালু আগে যেটা ছিল ওইটাই থাকবে। তো এখানে আগে কি ছিল, আই এর ভ্যালু 3 ছিল। সো এই ক্ষেত্রে আমার আই এর ভ্যালুটা 3 থাকবে। তো আমরা চাইলে শুরুতেই আই এর ভ্যালুটা সেভ করে রাখতে পারি। তো আমি এখনো মানে এই জিনিসটা এইভাবে নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এটার যেহেতু ভিতরে যায় নাই সেক্ষেত্রে আই কমার প্রশ্নই আসে না। আর আই যেহেতু কমে নাই সেক্ষেত্রে আই ইনিশিয়ালাইজ করছিলাম 3 দিয়ে, সো এখানে আই এর ভ্যালুটা 3 হবে। আচ্ছা, তো এখন এই কন্ডিশন চেক করতেছে যে 3 কি 0 থেকে ছোট, 30 থেকে ছোট না, এই কন্ডিশন কি, এই কন্ডিশন ফলস। তো এই কন্ডিশন ফলস হয়ে যাওয়ার পর এলস এর মধ্যে আসবে বি প্রসেসটা। সো এলস এর মধ্যে আসলো, আসার পর আমার ডিরেক্টলি এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। এখানে কি প্রিন্ট হবে, দিস ইজ আ চাইল্ড, এই জিনিসটা প্রিন্ট হবে। তো আমি নরমালি আমার আউটপুটের এখানে এই জিনিসটা লিখে দেই, দিস। আমি কিন্তু একসাথে দুইটাই করতেছি, ঠিক আছে। যখন আমার প্রসেসটা বাড়তেছে বা আমার ফর্ক কল হচ্ছে তখন কিন্তু আমার এই ট্রিটা আমি চেঞ্জ করতেছি, আর একই সাথে আমি কিন্তু আমার এটা আউটপুটটাও শো করতেছি। ওকে, আচ্ছা, তো দিস ইজ আমার কি প্রিন্ট হবে, দিস ইজ আ চাইল্ড। সো এই জিনিসটা প্রিন্ট হলো। ওকে, তো এটা হইলো, হওয়ার পরে আমার মূলত এই এলসটা শেষ। তার মানে আমার এই ইফের কাজটা কমপ্লিট। আচ্ছা, এই ইফের কাজটা কমপ্লিট, এই ইফের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ইফের কাজ যেহেতু হয়েছে তখন আর আমার মূলত বি প্রসেসটা এলস এর মধ্যে আসবে না। তো আমার মূলত এই এলস থেকে বের হয়ে গেল। ওকে, তো তারপর আমার দেখতেছি আমার এই ফুল ইয়েটা for.cpp এটা কিন্তু শেষ, তার মানে আমার বি প্রসেসের কাজ কমপ্লিট। তো এখানে মূলত আমার বি প্রসেসের কি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার বি প্রসেসটা কমপ্লিট, বি কমপ্লিট। আর আমার আছে হচ্ছে গিয়ে কি, পি আছে আর আছে হচ্ছে এ আছে। আচ্ছা, তো বি এর কাজ কমপ্লিট।
তো আমার বি প্রসেসের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার যেহেতু আমি বলছিলাম যে একটা প্রসেসের একটা চাইল্ড প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওইটার পিআইডি আমার মূলত যে প্রসেসটা ওয়েট করে আছে, আমার যে প্যারেন্টটা ওয়েট করে আছে ওইখানে মূলত কি হবে, আমার ওয়েট যে সিস্টেম কলটা আছে ওই জায়গায় এই পিআইডিটা রিটার্ন হবে। তো এই 2027টা মূলত আমার প্যারেন্টের এই জায়গায় যে জায়গায় ওয়েট করে আছে এই জায়গায় কি রিটার্ন হবে 2027। তো এখানে 2027 রিটার্ন হইলো। তো এখন দেখে এই কন্ডিশন আমার মূলত প্যারেন্ট আবার চেক করতেছে যে এটা কি জিরো থেকে বড়, হ্যাঁ এটা কি জিরো থেকে বড়, তার মানে এই কন্ডিশন ট্রু, তাই তো। তো এই কন্ডিশন ট্রু হলে নরমালি কি হয়, এই কন্ডিশন ট্রু হলে এটার ভিতরে যাবে, এটা যেহেতু খালি আবার এটার ভিতর থেকে আবার মূলত এই হোয়াইলের মধ্যে আসবে, তাই তো। এটার ভিতর যেহেতু খালি ওই ভিতরটা থেকে আবার মূলত এখানে মূলত এমটি বডি, সো আবার হোয়াইল লুপের মধ্যে আসবে আবার কন্ডিশন চেক করার জন্য যে এটা কি ট্রু নাকি ফলস। তো এখন আবার আসার পরে আবার যখন চেক করতে যাবে তখন আবার ওয়েট নাল কল হচ্ছে। ওকে, তো আবার কি হচ্ছে, ওয়েট নাল কল হচ্ছে। তো এখন আবার যখন কল হচ্ছে তখন সেকেন্ড বার কল হইলো, তো সেকেন্ড বার কল হয়ে যাওয়ার পর কি হবে, আমার প্যারেন্টটা এখানে ওয়েট করতে থাকবে এবং অন্য একটা মানে এটা ব্লক স্টেটে চলে যাবে এবং অন্য একটা চাইল্ড প্রসেসকে আমার কি কি করবে, মানে এটা ব্লক স্টেট না, এটা অ্যাকচুয়ালি ডিশিডিউল হয়ে যাবে এবং আমার মানে এটা ওয়েট করতে থাকবে। আর আমার মূলত যে জিনিসটা করবে সেটা হলো কি আমার চাইল্ড প্রসেসকে কি করতে দিবে, মানে বিয়ে করা রান করার সুযোগ দিবে। তো আমার এ বি যেহেতু কমপ্লিট, আমার বি এর কাজ তো নাই, এখন আমার এটা আছে, সো আমার এটা মূলত কি পাবে, রান হওয়ার সুযোগ পাবে। তো এটা ছিল কোন জায়গায়, আমরা লিখে রাখছিলাম এই জায়গায় ছিল, তাই তো। সো এই জায়গায় ছিল। আচ্ছা, তো এখন দেখি আমার এতে কি রিটার্ন হবে, এই ফর্ক থেকে এই জিনিসটা আমরা লিখে রাখছিলাম, যেহেতু এটা চাইল্ড সেক্ষেত্রে এটা জিরো রিটার্ন করে। তো এখানে যেহেতু জিরো রিটার্ন করে এখন কন্ডিশন চেক করবে। আচ্ছা, আমার এটা মূলত ইয়ে হচ্ছে, সো আমার এটা আছে এই জায়গায়। সো এখন কন্ডিশন এটার কাজ হয়তো শেষ, আমি মুছে দিলাম। সো কন্ডিশন চেক করবে জিরো কি জিরো থেকে বড় না, এই কন্ডিশন ফলস। এই কন্ডিশন ফলস হয়ে যাওয়ার পর আমার ইফ এর ভিতরে টোটালি যাবে না, নরমালি আমার ইফ এর ভিতর না গিয়ে তখন আমার এখানে আসবে, তো এলস এর মধ্যে যাবে। সো আমার এটা মূলত এই জায়গায় চলে আসবে, এই প্রসেসটা এই জায়গায় আছে, ইনস্ট্রাক্টর মানে ইনস্ট্রাকশন পয়েন্টারটা এই জায়গায় আছে। সো এখানে দেখতেছি আমার প্রিন্ট করতেছে দিস ইজ অ্যানাদার চাইল্ড। সো এটা মূলত প্রিন্ট করে দিবে, আমি এটা প্রিন্ট করে দেই, দিস ইজ অ্যানাদার চাইল্ড। আচ্ছা, তারপরে আমার এখানে আছে ওকে ক্যারেক্টার একটা মানে ডিক্লেয়ার করছে ARGS 2 সাইজের। ওকে, তারপর জিরোতে আছে হচ্ছে আমার কি এই যে এইটা আছে, তার মানে আমার এই যে bar ডট সিপিপি যেটা আছে ওইটা আমার এখানে রাখছে। আচ্ছা, তারপর ওয়ানে দিছে, নরমালি আমরা ক্যারেক্টারের শেষের ভ্যালুটা কি তাই নাল দিয়েছে, এখানে নাল দিছে। আচ্ছা, যাই হোক এইগুলা করছে। তো এই আর মানে ARGS এইটার মধ্যে মূলত কি আছে, এই bar ডট সিপিপি এটা আর কি মানে এটা রাখা হয়েছে। সো এখন এই বারটা রাখা হয়েছে, এখন আমরা যাই, এতটুকু আমরা দেখলাম। তারপরে এখানে মূলত এক্সেক কল হচ্ছে, এক্সাক্ট যে আমার সিস্টেম কলটা ছিল সেটা হচ্ছে। তো এখানে আমি কি পাঠাচ্ছি, কোন প্রসেসটা পাঠাচ্ছি, সেটা হলো গিয়ে আমার এই যে আর্কস জিরোটা পাঠাচ্ছি, তার মানে আর্ক জিরোতে আছে হচ্ছে বার, তার মানে আমি এখানে বার পাঠাচ্ছি। আর এখানে যেগুলো আমার দেওয়ার দরকার ছিল আর্গুমেন্ট সেগুলো আমি দিয়ে দিলাম। তো আমি এখানে এই যে আমার এইটা পাঠাচ্ছি, আমার এক্সেক কল হয়ে যাওয়ার পর মূলত কি হয় আমরা জানি, আমাদের সব মানে এই প্রথমে যে জিনিসটা করে সেটা হলো গিয়ে আমার এইটার একটা সেম কপি তৈরি করে, ফর্ক যেটা করতো। তো এটার একটা সেম কপি তৈরি করে, সেম কপি তৈরি করে তারপরে যে জিনিসটা করে এখানে যেহেতু এক্সেক আছে আর আমি যেহেতু এইটা এই 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 ইয়েটা দিছি, প্রোগ্রামটা দিছি, যেটা হবে সেটা হলো গিয়ে এই সেম কপিটা মুছে গিয়ে মূলত আমার মূলত এইটা রিপ্লেস হয়ে যাবে। তো এই জিনিস এই জায়গাটা আমার কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে এই জায়গায়। তো এই জায়গাটা রিপ্লেস হয়ে গেল, তখন আর আমার এটার কোনো অস্তিত্ব থাকবে না, মানে আমার যখন এখানে এক্সেক কল হয়েছে। তো এখন যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখান থেকে এবং আমার ইনস্ট্রাক্টর পয়েন্টার একদম শুরু থেকে শুরু হবে। তো এখানে শুরু থেকে শুরু হবে। সো এখানে মূলত আমার হলো, তো এখানে দেখতেছি মেইনের ভিতরে মূলত কি আছে, দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম আছে। সো এখানে মূলত দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম মূলত আমার ইয়ে হবে। সো দিস ইজ অ্যানাদার প্রোগ্রাম প্রিন্ট হইল। আচ্ছা,
তারপরে দেখতেছি ইনলাইন আছে, তারপরে ওগুলা মানে পরের লাইন থেকে হবে প্রিন্ট হইলে। আচ্ছা যাই হোক, তো আমি তারপরে দেখতেছি এখানে মূলত আমার এটা কমপ্লিট। তো এটা কমপ্লিট মানে কি, আমার কোন প্রসেসটা কমপ্লিট, আমি মূলত এটা কিসের জন্য আসছিলাম, আমার এ প্রসেসের জন্য আসছিলাম, তাই তো। তো আমার মূলত এ প্রসেসের কাজটা কমপ্লিট। ওকে, সো আমার এ প্রসেসের কাজটা কমপ্লিট। তো এখন আমার এ প্রসেসের কাজটা কমপ্লিট হওয়ার পর এখানে কোন জিনিসটা রিটার্ন করবে, আমার যেহেতু ওয়েটের জন্য মূলত এই প্রসেসটা কাজ করছে, সো আমার মূলত যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে আমার এই প্রসেসটার কাজ কমপ্লিট, আর এর পিআইডি হলো মানে 2026। তো এখানে 2026 রিটার্ন করবে। আচ্ছা, তো এখন আবার রিটার্ন করার পর এখন আমরা কন্ডিশন চেক করি। তো এখানে কি আছে, 2026 কি 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে বড়, তার মানে এখনো ট্রু হয়ে যাওয়ার পর এখানে মূলত এটার ভিতরে যাবে, এমটি বডি আছে, সো এটার ভিতরে থেকে আবার কি হবে, আবার কন্ডিশন চেক করতে আসবে। সো আবার কন্ডিশন যখন চেক করতে আসবে তখন কি হবে, আবার ওয়েট কল হবে। সো ওয়েট সিস্টেম কল হইলো, এবং ওয়েট সিস্টেম কল হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বিটা কিন্তু ডান শেষ, তার মানে বি এর কোনো অস্তিত্ব থাকবে না, এর কোনো অস্তিত্ব থাকবে না। এখন শুধুমাত্র যে জিনিসটা থাকবে সেটা হলো কি আমার এই পি প্রসেসটা। তো এখন দেখবে যে আমার যখনই ওয়েট কল হবে তখন দেখবে যে আমার পি প্রসেসের কোনো চাইল্ড নাই, সেই ক্ষেত্রে আমার এই ওয়েটটা কি রিটার্ন করবে, তখন আমার এই ওয়েটটা রিটার্ন করবে -1, তাই তো, -1 রিটার্ন করবে। তো তখন আমার এটা -1 সাথে সাথেই রিটার্ন করবে। তো -1 যদি কোনো চাইল্ড থাকতো সেক্ষেত্রে ওই চাইল্ডের জন্য ওয়েট করতো, কিন্তু আমার এখানে চাইল্ড নেই, এই জন্য -1 সাথে সাথেই রিটার্ন করবে। তখন আমার কন্ডিশন আবার চেক করবে যে -1 কি 0 থেকে বড় না, এই কন্ডিশন তখন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। আর এই কন্ডিশন যখনই ফলস হয়ে গেছে তখন আমার এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। হোয়াইল লুপ থেকে বের হয়ে এখানে আসলো আমার পি প্রসেসটা। সো এখানে এসে আমার কন্ডিশন চেক করবে আই কি মানে 0 থেকে ছোট নাকি। সো আমার পি তে আই এর ভ্যালু, বি এর কাজ তো শেষ, পি তে আই এর ভ্যালু কত ছিল, -1। সো আমার এখানে -1 কি দেওয়া চেক করবে, -1 কি 0 থেকে ছোট, হ্যাঁ এই কন্ডিশন কি, এই কন্ডিশন ট্রু। এই কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর এখানে মূলত এই জিনিসটা প্রিন্ট করতেছে। তো এখানে আছে দিস ইজ প্যারেন্ট এগেইন। সো আমার মূলত এখানে প্রিন্ট করবে দিস ইজ প্যারেন্ট এগেইন, এই জিনিসটা প্রিন্ট করলো। আচ্ছা, তারপর ইফ এর কাজ যেহেতু করছে সেই ক্ষেত্রে আমার এলস এর ভিতর আসবে না। সো এলস এর ভিতর আসলো না, এটার ভিতরে আসলো না। তো এটার ভিতর না আসলে আমার এই টোটাল ইফ এর কাজটা শেষ। এখন ইফ এর কাজ যেহেতু করে ফেলছে এই এলস এর ভিতরে আসবে না, তার মানে এখান থেকে বের হয়ে গেল এবং দেখলো যে আমার এই প্রোগ্রামটা ডান, তাই তো, এই প্রসেসটা ডান। সো আমার পি প্রসেসটার কাজও ডান হয়ে যায়। সো এইভাবে মূলত আমি আমার প্রসেস ট্রিটাও মানে ইয়ে করা শেষ, ড্র করা শেষ, তার পাশাপাশি আমার বিতে যে আউটপুট দেখানোর কথা ছিল সেই জিনিসটাও করা শেষ। একই সাথে আমার দুইটা কোয়েশ্চেনের আনসার দেওয়া ডান। আচ্ছা, তো তারপরে দেখি সি নাম্বার কি বলছে। সি নাম্বারে বলছে হাউ ডাজ দ্য শেল ইয়োর টার্মিনাল ইন লিনাক্স এক্সিকিউট ইউজার কমান্ডস ইউজিং ফর্ক, ওয়েট এন্ড এক্সেক। তার মানে এখানে জিজ্ঞেস করছে এক্সেক সিস্টেম কল, তার মানে এখানে জিজ্ঞেস করছে কি, জিজ্ঞেস করছে আমার যে শেলটা আছে বা আমার যে লিনাক্সের যে টার্মিনালটা আছে এখানে যে ইউজার যে কমান্ড গুলা দেয়, যেমন আমরা দেই না টাচ দিয়ে একটা কোনো একটা ফাইল ক্রিয়েট করি, তারপর মেক ডিরেক্টরি দিয়ে কোনো একটা ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট করি। সো এইগুলা যে ইউজার কমান্ড গুলা দেয়, ঠিক আছে, সো এইগুলা এক্সিকিউট হওয়ার জন্য আমার কিভাবে আমার এই সিস্টেম কলগুলা হয়, ফর কিভাবে কল হয়, ওয়েট কিভাবে কল হয়, এক্সিট কিভাবে কল হয়, এবং এই জিনিসগুলা কিভাবে আসলে এই আমার যে ইউজার যে কমান্ডটা দেয় সেটা আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা জানতে চাইছে। তো এখন আমরা সি এর আনসারটা দেই, আমি সংক্ষেপে বলি। তো সি মানে সিতে এটাতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো গিয়ে আমার প্রথমে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে আমার প্রথমে আমার ইউজার কি করবে, আচ্ছা ইউজার প্রথমে একটা কমান্ড দিবে, তাই তো। তো সাপোজ আমি ধরি, আমি বোঝানোর ক্ষেত্রে আমি বলি একটু। তো সাপোজ আমি আমি দিলাম হচ্ছে কি টাচ এ ডট সিপিপি। তো এই কমান্ডটা কি করা লাগবে, এই কমান্ডটা আমার এক্সিকিউট করা লাগবে, তাই তো। তো এটা এক্সিকিউট করতে গিয়ে আমার এখন আছে কি, সে আছে হচ্ছে কি আমার আমার এখন রাইট নাও যে জায়গায় আছে সেটা হলো কি আমার প্যারেন্ট প্রসেস একটা আছে, যে প্যারেন্ট প্রসেসটা হচ্ছে কি আমার কি, আমার ওই যে শেলটা বা আমার যে লিনাক্সের যে কমান্ড এর যে শেলটা আছে না ওইটা আর কি, টার্মিনালটা আর কি। ওকে, তো এখন আমার এটা আছে হচ্ছে আমার কি, আমার এটা আছে হচ্ছে প্যারেন্ট প্রসেস। তো এখন এই প্যারেন্ট প্রসেস থেকে আমি যখনই টাচ এ ডট সিপিপি দিয়ে আমি যখন ক্লিক করব মানে এন্টার চাপ দিব তখন যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে
তখন যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে আমার এখান থেকে একটা ফর কল হবে। তো এখান থেকে এটা কি করা হবে, ফর কল হবে। আচ্ছা, তো আমি একটু দেখাই, আমি একটা কাজ করে এটা আমি উপরেই বুঝাই, ঠিক আছে, যাতে জায়গা পাওয়া যায়। তো আমার সাপোজ আমি এখন আসি হচ্ছে গিয়ে প্যারেন্ট প্রসেস, যেটা হচ্ছে কি আমার শেল বা মানে টার্মিনাল যেটা আর কি সেটা। তো এখান থেকে সাপোজ আমি হচ্ছে গিয়ে টাচ ডট টাচ এ ডট সিপিপি দিয়ে একটা হচ্ছে গিয়ে আমার কমান্ড দিয়ে আমি এন্টার করলাম। তো তখন যেটা হবে সেটা হলো গিয়ে একটা ফরক কল হবে, এখানে একটা ফরক কল হবে। তো ফরক কল হয় নরমালি কি হয়, ফরক কল হয় নরমালি যেটা হয় সেটা হলো গিয়ে আমার এই প্যারেন্টটা তো থাকেই, তার পাশাপাশি যেটা হয় সেটা হলো গিয়ে আমার চাইল্ড একটা প্রসেস ক্রিয়েট হয়, তাই তো। সো চাইল্ড একটা প্রসেস ক্রিয়েট হইলো, তো আমি সাপোজ এটার নাম দিলাম হচ্ছে এ। তো চাইল্ড প্রসেসে ফর্ক হওয়ার পর যে জিনিসটা করে সেটা হলো গিয়ে আমার ফর্ক কল হইলো, ফর্ক কল হওয়ার পর সেম এক্সাক্ট সেম আমার সেম যেটা আছে সেটাই মূলত এখানে কপি হয়, বাট আমার প্রসেস আইডিটা ডিফারেন্ট হয়। আচ্ছা, তো ডিফারেন্ট হইলো। তারপরে যে জিনিসটা হয় আমার এখানে মূলত একটা এক্সাক্ট কল হয়, ঠিক আছে। ফর্ক হওয়ার পরে আমার মূলত একটা এক্সাক্ট কল হয় এই এই আমার চাইল্ডের মধ্যে। তো এক্সাক্ট কল হওয়ার পর, এই যে এক্সাক্ট কল হওয়ার পর সাথে সাথেই আমার কি হয়, সাথে সাথেই আমার ওইটা কি দিয়ে রিপ্লেস হয়ে যায়, আমার ওই যে আমার যে কমান্ডটার যেটা রান করার কথা ওইটা দিয়ে আসলে রিপ্লেস হয়ে যায়, ওইটার যে অ্যাকচুয়ালি কাজ করার কথা ওইটা দিয়ে আসলে ওই প্রোগ্রামটা দিয়ে আসলে এখানে রিপ্লেস হয়ে যায়। ওকে, তো রিপ্লেস হয়ে যায়, তার পাশাপাশি আমার যে এটাকে কল দিছি ফর্ক করার পরে এখানে মূলত যে জিনিসটা করে সেটা হলো গিয়ে এখানে ওয়েট করে। কার জন্য ওয়েট করে, এটা যতক্ষণ পর্যন্ত কাজ না শেষ করবে ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করে। তো এখানে মূলত একটা ওয়েট কল হয়, ঠিক আছে, প্রসেসে একটা ওয়েট কল হয়। তো আমার এখানে নরমালি এক্সাক্ট হইলো, এক্সাক্ট হওয়ার পর আমার নরমালি এই কাজটা কমপ্লিট হওয়ার পর যেটা হয় সেটা হলো গিয়ে আমার এই এটা কমপ্লিট হওয়ার পর আমার মূলত এই কমান্ডটা মূলত এক্সিকিউট হয়ে গেছে, তাই তো। তো এক্সিকিউট হয়ে যাওয়ার পর আমার মূলত কি হয়, এই ওয়েটটা ছেড়ে দেয় এবং আমার মূলত আবার আগের জায়গায় ফেরত আসে। নরমালি এইভাবে আসলে কাজটা হয়। তো এটা আমরা কিভাবে লিখবো, এটা আমরা এভাবে লিখে দেই যে এভাবে লিখবো যে আমরা যখন কোনো একটা লিনাক্স টার্মিনালে আমরা যখন কোনো একটা কমান্ড লিখি তখন মূলত ফার্স্টে যে জিনিসটা হয় সেটা হলো কি আমার ফর্ক কল হয়। তো প্রথমে কি হয়, ফর্ক কল হয়। তো প্রথমে যে জিনিসটা হয় ফর্ক কল হয়, এটা ওভাবে লিখে দিবা যে আমরা যখন হচ্ছে ইউজার কমান্ড দে তখন হচ্ছে আমার প্রথমে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে ইউজার কমান্ড দিয়ে এন্টার দে তখন হচ্ছে আমার ফর্ক কল হয়। তো ফর্ক কল হয়, ফর্ক যেটা করে সেটা হলো গিয়ে ক্রিয়েট চাইল্ড প্রসেস। ওকে, এটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে টু রান দা কমান্ড রান করার জন্য, ঠিক আছে, টু রান দা কমান্ড এই জিনিসটা করে। আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দেই যেহেতু এটা সিরিয়ালি হচ্ছে। তো 1 নাম্বারে এই জিনিসটা হয়, তারপর 2 নাম্বারে যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে আমার আমার যেটা হয় সেটা হলো গিয়ে যে এক্সাক্ট কলটা হয়, এক্সাক্ট সিস্টেম কল। তারপরে যেটা হয় আমার মানে আচ্ছা, তারপরে হয় হচ্ছে এক্সাক্ট। ওকে, তো ক্রিয়েট এ চাইল্ড প্রসেস টু রান দা কমান্ড। আর এখানে মূলত কি হয়, এক্সাক্ট কল হয়ে যাওয়ার পর মূলত যেটা হয় মানে এক্সাক্ট কল হয়ে যাওয়ার পর আমার ওইটা কি দিয়ে রিপ্লেস হয়ে যায়, আমার এক্স্যাক্টলি যে কমান্ডটা ছিল ওইটা প্রোগ্রাম দিয়ে, তাই তো। তো এখানে মূলত যেটা দিতে পারি সেটা হচ্ছে কি আমার এক্সাক্ট কল করে। তো কলস এক্সাক্টের ডিফারেন্ট অনেকগুলো ভেরিয়েন্ট আছে, ওইগুলো কল করে আমরা মেনশন করে দিতে পারি যে কলস সাম ভেরিয়েন্ট অফ এক্সাক্ট, কিন্তু আমরা এভাবে দিতে পারি কলস এক্সাক্ট। আচ্ছা, আমি দিয়ে দিই কলস এক্সাক্ট টু রান দা, ওর আমি এভাবে দিতে পারি যে আমি এভাবে দেই যে exec create a child process to, আচ্ছা, exec to replace exec
exec to call the exec for replace the command program. ওকে, তো এই জিনিসটা আমি দিয়ে দিই, call exec to replace the command script or program দিতে পারি। আচ্ছা, তো এই 2 নম্বরে কাজটা হয়। তারপর 3 নম্বরে কি হয়? 3 নম্বরে যেটা হয় সেটা হলো কি আমার, আমি বলছিলাম যেমনটা আমার প্রথমে ফর কল হয় 1 নম্বরে, 2 নম্বরে আমার এক্সেক হলো, 3 নম্বরে আমার ওই যেটা করে সেটা হলো কি আমার ওইটা মূলত ওয়েট করে থাকে, তাই তো। তো এই কাজটা মূলত আমার মূলত ফর কল হয়ে যাওয়ার পরে আমার কি হইলো, আমার মূলত যেটা হয়েছে সেটা হলো কি আমার একটা সাথে সাথে একটা মানে চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়ে গেছে। তো চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়ে যাওয়ার পর সাথে সাথেই আমার মূলত আমি যে ফর্কটা কল করব, যখন ফর্কটা কল হওয়ার পর আমার মানে প্যারেন্টের এখানে মূলত একটা ওয়েট থাকবে তারপরে পরে, ঠিক আছে। সো ওয়েট কার জন্য ওয়েট করবে? যতক্ষণ পর্যন্ত আমার এই চাইল্ডটা মূলত আমার কি করে শেষ না হয়, ঠিক আছে। তো এইটা মূলত সিকোয়েন্স না দিয়ে আমরা এইভাবে নর্মালি দিই, কারণ হচ্ছে কি এই জিনিসটা সিকোয়েন্সটা এইভাবে ইয়ে হবে না। তো আমি এই যে এখানে দেই, আমরা নর্মালি এইভাবে চিন্তা করি যে আমার প্রথমে হচ্ছে গিয়ে ফর্কটা কল হইলো, তারপরে ফর্ক কল হওয়ার পর আমার চাইল্ডটা ক্রিয়েট হইলো। তো চাইল্ডটা ক্রিয়েট হওয়ার পর নর্মালি যেটা হয় সেটা হলো গিয়ে আমার যদি চাইল্ডটা শুরুতেই আমার রান করার সুযোগ পায় সেক্ষেত্রে তো রান করবে, কিন্তু আমার চাইল্ডটা যদি রান করার সুযোগ না পায়, আমার প্যারেন্টটা যদি সুযোগ পায়, সেই ক্ষেত্রে কি হয়, আমার প্যারেন্টটা মূলত ওয়েট করে। কিন্তু এই ওয়েটটা আমরা অবশ্যই লিখে দিই, কারণ এমনও তো হইতে পারে আমার প্যারেন্টটা রান করার সুযোগ পাইছে, তাই তো। তো আমার চাইল্ডটা যদি শুরুতেই রান করার সুযোগ পাইতো তখন কি হইতো, তখন আমার চাইল্ডটা সাপোজ রান হয়ে গেল, তখন আমার এই ওয়েটের কোনো এফেক্ট থাকতো না, তখন আমার এটা সাথে সাথে -1 রিটার্ন করতো। আর যদি আমার প্যারেন্টটা মানে কাজ মানে রান করার সুযোগ পেয়ে যায়, মানে চাইল্ড ক্রিয়েট হওয়ার পরেই, তখন যেটা হয় আমার ওয়েট করে, এবং ওয়েট করে কার জন্য? আমার চাইল্ডের জন্য, এবং চাইল্ডটা কমপ্লিট হওয়ার পর সেখানে মূলত আমার কি রিটার্ন হয়? আমার মূলত চাইল্ডের প্রসেস আইডিটা রিটার্ন হয়। আচ্ছা, তো এখন আমি মূলত এখানে ওয়েটটা লিখি। সো এখন আমরা লিখে দিলাম হচ্ছে ওয়েট। তো এখানে দেই ওয়েটস ফর দ্য কমান্ড টু কমপ্লিট, ফর দ্য কমান্ড টু কমপ্লিট। ওকে, তার মানে কি ওয়েট করবে, কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে? ফর দ্য কমান্ড টু কমপ্লিট, কমান্ড যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। ফর দ্য কমান্ড টু কমপ্লিট অর ফর দ্য চাইল্ড টু কমপ্লিট, এইভাবে বলতে পারি, ঠিক আছে। তো এই হলো কি আমার সি এর আনসার। ওকে, সো আমরা মূলত এক নাম্বারের এ বি সি এই তিনটাই দেখে নিলাম। এখন যদি আমরা 2 নাম্বার কোয়েশ্চেনে আসি, এখানে কি বলছে? এখানে বলছে যে কনসিডার আ সিস্টেম উইথ 2 কিউ ইন এমএলএফ কিউ শিডিউলার, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলার থেকে একটা কোয়েশ্চেন আসছে, যেখানে বলছে যে আমার 2টা কিউ থাকবে, ঠিক আছে। ইচ কিউ হ্যাজ আ টাইম স্লাইস কোয়ান্টাম অফ 5 মিলিসেকেন্ড। আচ্ছা, টাইম স্লাইস দেওয়া আছে, সেটা কত? 5 মিলিসেকেন্ড। and boosting occurs every 13 মিলিসেকেন্ড। সো এখানে আমার দেয়া আছে যে আমার বুস্ট হবে কত মিলিসেকেন্ড পর পর? 13 মিলিসেকেন্ড পর পর। নো ইনপুট আউটপুট অপারেশনস আর ইনভলভড। ওকে, ইনপুট আউটপুট কোনো অপারেশন নাই। and the round robin scheduling is maintained in each queue, প্রত্যেকটা কিউতে রাউন্ড রবিন শিডিউলিং মেনটেন করবে। আচ্ছা, তারপর when a job is moved to a lower priority queue it is added to queue stale। আচ্ছা, আমার কিউ এর একটা হেড থাকবে, সাপোজ এই পাশকে আমি হেড ধরলাম, এই পাশকে আমি ধরি হচ্ছে টেইল।
তো যেটা হবে সেটা হলো গিয়ে প্রত্যেকবার আমার কিসে জমা হবে, আমার মূলত যখন লোয়ার মানে কিউতে যাবে, ওই একটা কিউতে যাবে, তখন মূলত টেইলের দিকে জমা হবে। আচ্ছা, while selecting jobs to run, the one which is at the head of the queue is taken first। তার মানে কি, তার মানে হচ্ছে কি আমার যখন এই কিউ থেকে আমি কোনো একটা শিডিউলারকে সিলেক্ট করতে চাইবো, তখন আমার মূলত হেডের দিক থেকে, হেডের সাইড থেকে মূলত আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মানে হেড অফ দ্য কিউ টেকেন ফার্স্ট, তার মানে হেডের সাইড থেকে আমার মূলত সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমার আগে থেকে এরকম অনেকগুলো শিডিউলার আছে, তো এখন যদি আমি নতুন একটা শিডিউলার মানে নতুন একটা প্রসেসকে যদি এই কিউতে আনতে চাই, সেক্ষেত্রে আমার জমা হবে কোন সাইডে, টেল সাইডে জমা হবে। ওকে, টেল সাইডে জমা হবে। আচ্ছা, আর আমি যখন এই কিউ থেকে কোনো একটা প্রসেসকে নিব, তখন আমি নিব হচ্ছে হেডের সাইড থেকে। এইটাই বলছে আর কি, তেমন কিছুই না। আচ্ছা, the process arrives as follows. Okay, job A, B and C arrives at time 0 millisecond with a total running time of 10 মিলিসেকেন্ড ইচ। তার মানে প্রত্যেকটা টোটাল রানিং টাইম কত দেওয়া আছে, 10 মিলিসেকেন্ড দেওয়া আছে, এবং প্রত্যেকটা আসে হচ্ছে গিয়া 0 মিলিসেকেন্ডে। ওকে, তারপরে এখানে আছে হচ্ছে জব ডি অ্যারাইভস এট 14 মিলিসেকেন্ড উইথ টোটাল রানিং টাইম অফ 5 মিলিসেকেন্ড। সো জব ডি এর ক্ষেত্রে আলাদাভাবে বলা আছে, যেহেতু এটা 14 মিলিসেকেন্ডে আসে এবং এটা টোটাল রান টাইম মানে রানিং টাইম দেওয়া আছে 5 মিলিসেকেন্ড। তো এখানে বলছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং রানস এস ফলোজ এস রুল 1। প্রায়োরিটি যদি বেশি থাকে এ এর বি থেকে, সেক্ষেত্রে এ রান হবে ফার্স্টে, নর্মালি যেটা হয়। তারপর যদি সমান থাকে, সেক্ষেত্রে এ বি রানস ইন রাউন্ড রবিন ফ্যাশন ইউজিং দ্য টাইম স্লাইস কোয়ান্টাম লেন্থ অফ দ্য গিভেন কিউ। তো এইটা গিভেন কিউ অনুযায়ী আমার রাউন্ড রবিন ফ্যাশনে মূলত রান হবে যদি প্রায়োরিটি সেম থাকে। রুল 3, when a job enters the system, it is placed at the highest priority topmost কিউতে যাবে, হাইয়েস্ট প্রায়োরিটি তো থাকবে যদি নতুন যে জবটা আসে সেটা, নর্মালি যেটা হয় এমএলএফ কিউ শিডিউলিং এ। তারপরে রুল 4, once a job uses up its time almost at a given level regardless of how many times it's given, আচ্ছা, it priority is reduced। তার মানে এখানে কি বলছে যে আমার যখন একটা টাইম স্লাইস কমপ্লিট করে ফেলবে কোনো একটা প্রসেস, তখন যেটা হবে সেটা হবে গিয়ে আমার ওই জবটা যেটা হবে সেটা হলো কি প্রায়োরিটি রিডিউস হবে, যেটা আমরা জানি যে আমাদের মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে নরমালি হয়। তারপর রুল 5, আফটার সাম টাইম পিরিয়ড এস move all jobs in the system to the topmost queue। তার মানে আমার এই যে বুস্টিং এর কথা বলছে আর কি, যে এই যে আমার এই টাইম পিরিয়ড পর 30 মিলিসেকেন্ড টাইম পিরিয়ড পর সবগুলা জব কি হবে, টপ মোস্ট কিউতে চলে যাবে। তো এই রুলস গুলো আমরা জানি, আমরা অলরেডি যারা হচ্ছে কি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ সম্পর্কে কনসেপ্ট জানা আছে, তো আমরা মূলত এই রুলস গুলো জানি, এইগুলা তেমন কিছু নেই, আবার এখানে বলে দিছে আর কি। তো তারপরে এ নাম্বারে বলছে draw the Gantt chart and simulate how the process will run। তার মানে আমার ওই যে চার্টটা ড্র করতে বলছে। এখন যদি আমরা এই জিনিসটা সলভ করে ফেলি, তো আমরা মূলত এ নাম্বার কোয়েশ্চেনের সলিউশন করে ফেলি, 2 এর এ নাম্বার কোয়েশ্চেন। ওকে, তো এখানে মূলত আমার বলছে যে আমার টাইম স্লাইস হইলো 5 আর আমার 0 থেকে শুরু হচ্ছে, তাই তো। তার মানে আমি একটা কাই ফেলি 0 থেকে। সো আমি যদি এখানে দেই হচ্ছে গিয়ে আমার 0, তারপরে আমার টাইম স্লাইস হলো 5, তাই তো। সো এখানে দেই হচ্ছে 5 আর আমার টোটাল এটা শেষ হয় 10 মিলিসেকেন্ডে, এটা শেষ হয় 5 মিলিসেকেন্ড। তো সাপোজ আমি হচ্ছে গিয়ে 15 মিলিসেকেন্ড পর্যন্ত একটু আঁকায় ফেলি, আমি 20 মিলিসেকেন্ড পর্যন্ত আঁকায় ফেলি। এটা হলো গিয়ে 15, এটা হলো গিয়ে আমার কত 20 আঁকাইলাম। আর আমার যদি লাগে আমি একটা কাজ করি, আমি আঁকায় ফেলি অনেকগুলা, 25, 30, 35, 40, 25, 30, 35, 40, এটা সাপোজ হচ্ছে কি আমার 45। আচ্ছা, আর এখানে বলছে যে
13 মিলি সেকেন্ড পর পর আমার বুস্টিং হবে। তার মানে আমার বুস্টিং হবে হচ্ছে কি, ফার্স্টে আমার বুস্টিংটা এখানে ইয়ে করে ফেলি। বুস্টিংটা হইলো আমার এখানে ধরি হচ্ছে আমার 10, এখানে ধরলাম আমার হচ্ছে কি 13। সো এখানে একবার বুস্টিং হচ্ছে, ওকে 13 মিলি সেকেন্ড এখানে একবার বুস্টিং হবে। আর হচ্ছে কি আমার 13 মিলি সেকেন্ড পর পর, তো এইটার পরে আবার 13 মিলি সেকেন্ড পরে হবে। তার মানে 13 ইন্টু 13 যোগ করলে কত হয়, 26 হয়, তাই তো। সো আমার 26 মিলি সেকেন্ড, তার মানে এখানে এখানে ধরে হচ্ছে 26, এখানে আমার আরেকবার বুস্টিং হবে। তারপর 26 প্লাস 13 করলে কত হয়, আমার হয় 39। সো আমার 39 এখানে, সো এখানে যদি আসে আমার এখানে আরেকবার বুস্টিং হবে। তো এতটুকু পর্যন্ত আমি লিখে ফেললাম। আমার বুস্টিং যে জায়গায় হবে আমি সেটাও মার্ক করে রেখে দিলাম আর কি, আমার বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো এই হলো কি আমার অবস্থা। আর আমার মূলত এই কোয়ান্টাম অনুযায়ী আমি ইয়ে করে ফেলছি, আমার বুস্টিংটা আমি মার্ক করে ফেললাম। আর হচ্ছে কি আমার দুইটা কিউ থাকবে। আচ্ছা, তো এখন আমি একটা কাজ করি, আমার দুইটা যে কিউ আছে এই দুইটা কিউটা আমি একটু এখানে লিখে ফেলি। তো আমার সাপোজ আমার 2 কিউ থাকবে। এখানে কিউ এর কোনো নাম দেয় নাই, সো আমি এখানে নাম দিতে পারি। আমার এটা দিলাম হচ্ছে Q2, এটা দিলাম হচ্ছে Q1। সো আমি Q2 এর প্রায়োরিটি সাপোজ বেশি, ওকে, সো আমার Q2 আর এটা দিলাম হচ্ছে Q1। তো এখন একটা কাজ করি, আমার এটা সুবিধার্থে আমি জাস্ট এখানে মার্ক করে রেখে দিই। আমার 13টা হইলো এই, তারপর আমার টেন, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 5, ওকে, তারপরে এখানে হচ্ছে কি আমার 0, এখানে নর্মাল হচ্ছে গিয়ে 15। আচ্ছা, আমার এটা লাগবে না, এটা আমি এজিউম করে নিব। তারপরে এখানে আমার জাস্ট হচ্ছে কি আমার যাতে ড্র করতে সুবিধা হয় সেজন্য আমি দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তো আমি এখন এতটুকু আঁকাই। তো এখন আমার এখানে প্রায়োরিটি কিউ গুলা দুইটা আছে, কিউ বলছে, সো আমি দুইটা দিয়ে দিলাম। এবং আমার এখানেও থাকবে হচ্ছে দুইটাই, সো আমি এখানে Q2 দিয়ে দিই আর হচ্ছে কি আমার Q1 দিয়ে দিই। আচ্ছা, তো এখানে আমি একটা কাজ করি, আমার যেহেতু হেড টেল বলছে, সো আমি এই পাশটা ধরে নিয়ে হচ্ছে গিয়ে হেড, আর এই পাশটা ধরে নিয়ে হচ্ছে কি আমার টেল, ঠিক আছে। সো এই সাইডটা হেড আর এই সাইডটা টেল ধরলাম। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমরা মূলত আমাদের গ্যান্ট চার্টটা ড্র করব। তো এটা ড্র করার ক্ষেত্রে এখানে কি আছে, এখানে বলছে যে আমার নরমালি আমার জব এ বি সি তিনটাই আসে হচ্ছে গিয়া 0 মিলি সেকেন্ড, ওকে। তো আমি একটা কাজ করি, আমার যেহেতু শুরুতেই আসবে তখন তো আমার প্রায়োরিটি একদম হাইয়েস্ট থাকবে, তাই তো। সো আমার প্রায়োরিটি এখানে হাইয়েস্ট থাকবে। তো আমি এখানে যেটা করি সেটা হলো গিয়ে আমার এখানে এ বি সি তিনটাই আসছে, সো আমার এ বি সি তিনটা দিয়ে দিলাম এভাবে। তো এই পাশ হলো টেল, এই পাশ হলো হেড আর কি, এটাই। তো এ বি সি তিনটা দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে গিয়ে টোটাল রানিং টাইম অফ 10 মিলি সেকেন্ড। আচ্ছা, তো এটা টোটাল রানিং, এখন আমি মূলত আঁকানো শুরু করি। প্রথমে আমার এটা আঁকাবো, ঠিক আছে। সো এটা আমি তুলে ফেলি। এটা মূলত যেটা হবে সেটা হলো কি এই জায়গায় এটা হবে। সো এটা আমার হচ্ছে গিয়া 5 মিলি সেকেন্ড পর্যন্ত চললো, এ 5 মিলি সেকেন্ড পর্যন্ত চললো। চলার পরে আমার এটা কি হয়ে যাবে, Q2 থেকে 5 মিলি সেকেন্ড পর Q1 এ চলে যাবে, তাই তো, Q1 এ চলে যাবে। আচ্ছা, Q1 এ চলে আসলো। তারপরে আমার যেটা হবে সেটা হলো গিয়ে এই 5 মিলি সেকেন্ডের পরে আমার মূলত আরেকটা প্রসেস রান হওয়ার সুযোগ পাবে। তো দেখতেছি এখানে প্রায়োরিটি কিউ অনুযায়ী Q2 এর একদম হেডে আছে হচ্ছে বি। সো আমার বিটা মূলত কি হবে, আচ্ছা এটা এভাবে রেখে দিই। তো আমরা পরীক্ষা এভাবে করবো। তো বিটা মূলত যেটা হবে সেটা হলো সুযোগ পাবে। সো আমার বি এখানে মূলত রান হবে। সো আমার বিটা সুযোগ পাইলো, বিটা হচ্ছে এই যে 10 পর্যন্ত চললো আমার বি চললো। বি চলার পরে আমার বিটা কি হয়ে যাবে, বিটা আবার এখানে আমার প্রায়োরিটি রিডিউস করবে। আচ্ছা, তো এ চলছে হলো গিয়া
আমার টোটাল এভাবে লিখে দিব যাতে আমাদের ইয়ে করতে সুবিধা হয়। এ বি সি আছে আর ডি একটা আসবে। তো এ অলরেডি চলে ফেলছে 5 টাইমস, আর আমার বি চলে ফেলছে হইলো কত 5। আচ্ছা, আর আমার এ চলতে পারে কত, এ চলতে পারে টোটাল লাগে হচ্ছে তার 10, আর বি এর লাগে হচ্ছে ডি এর লাগে হচ্ছে 5। তার মানে এগুলার লাগে হচ্ছে কি আমার কত 10, আর এটার লাগে হচ্ছে কি 5। আচ্ছা, তো জাস্ট হলো কি আমার ইয়ে ট্র্যাক রাখার সুবিধার্থে আমি এগুলা লিখে ফেললাম। এখন আমার হচ্ছে গিয়ে তারপরে সুযোগ পাবে হচ্ছে সি। তো আমার সিটা সুযোগ পাইলো, সিটা মূলত এখানে চললো। তো সি আমার অলরেডি 5 মিনিট চলে ফেলছে। তো এখন দেখে আমাদের এখানে বুস্টিং হচ্ছে এই 30-তে। তো 30-তে যখন বুস্টিং হবে তখন তো আমার সিটা অলরেডি চলতেছে, সি তো আর বুস্টিং করার কিছু নাই, তাই তো। তো আমার 30-তে মূলত যে জিনিসটা বুস্টিং হবে সেটা হলো সি অলরেডি চলতেছে, আমার যেটা বুস্টিং হবে সেটা হলো কি এ আর বি। এ আর বি এখান থেকে সরে কোন জায়গায় চলে আসবে, এ আর বি এই জায়গায় চলে আসবে। সো এই জায়গায় আমার এ বি কে নিয়ে চলে আসবো, এবং আমার সিটা অলরেডি চলতেছে, সি আর বুস্টিং করার কিছু নাই। তো আমার সিটা এই এখানে সাপোজ 13, আমার সিটা শেষ হইলো এই জায়গায় 15-এ। তো যেটা হবে 15-এ শেষ হওয়ার পর সাথে সাথে আমার মূলত সিটা কি করবে, রিডিউস করবে, তাই তো। আমার কিউ মানে এখান থেকে রিডিউস করে তখন কিউ ওয়ানে চলে আসবে। তো আমার সিটা মূলত এই জায়গায় চলে আসবে। আচ্ছা, তো এখন আমি আবার সুযোগ দিব, আবার 15 থেকে চলা শুরু করবে আমার এটা। ওকে, সো আমার এখান থেকে মূলত আমার আবার 5 কিউ2তেই এ চলতেছে, এ চললো। তো তারপর এটা আবার এখান থেকে এখানে চলে আসলো, কিন্তু এ কি আসবে, এ আমার অলরেডি 5 আগে চলছিল, এখন আবার 5 চলছে, তার মানে এটা কিন্তু কমপ্লিট। তো এটা মূলত কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু এখানে আর থাকবে না, আসবে না, সো এটা কমপ্লিট। আচ্ছা, তারপরে আমার সুযোগ পাবে বি, আমার বি সুযোগ পাইলো, সো আমার এর পরে কি আসবে, বি আসবে। সো আমি এখানে বি দিয়ে দিলাম, সো বি সুযোগ পাইলো। এখন কথা হইলো আমার এখানে ডি আসবে কত মিলি সেকেন্ডে, 14 মিলি সেকেন্ডে। তো এখানে একটা জিনিস আছে, আমার ডি এখানে আসার কথা ছিল, তো আমি একটা মিস করছি, আমি একটা আবার আগের জায়গায় যাই, আগের জায়গায় গিয়ে বুঝিয়ে সেই জিনিসটা আনি। তো আমার ডিটা মিসিং হয়ে গেছে। তো আমি এভাবে যাতে মিসিং না হয় আমাদের, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এভাবে একটু মার্ক করে রেখে দিব আমার ডিটা কত মিলিছে। শুরুতেই আমি যখন এইটা আঁকাইতেছি তখন আমার ডিটা 14 মিলি সেকেন্ডে আসতেছে, তাই তো। তো আমি এখানে 14টা এভাবে মার্ক করে রেখে দিব, যাতে আমার 14-এ কিছু একটা হচ্ছে আমি যাতে আবার পরে মিস না করে ফেলি, ঠিক আছে। সো আমি এখানে 14 লিখে দিলাম। আচ্ছা, তো আমার সিটা এই যে সিটা চলতেছে, সি চলার সাথে আমার কি হচ্ছে আমি দেখি, আবার আগের জায়গায় ফেরত আসলাম। তো আমি সিটা চলতেছে, সি চলার সাথে সাথে আমার মূলত যে কাজটা হচ্ছে সেটা হলো কি আমার এই যে 13 মিলি সেকেন্ডে আমার কি হবে, বুস্ট হবে। বুস্ট হয়ে আমার মূলত এ আর বি কিউ 1 থেকে কিউ 2-তে বুস্টিং হয়ে চলে আসলো এ আর বি। ওকে, সো এ আর বি চলে আসলো, আর আমার সি তো অলরেডি চলতেছে, এটা তো আর বুস্ট করার কিছু নাই। তো এখন আমার তারপর আবার দেখতেছি 14 মিলি সেকেন্ডে যে কাজটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার ডি এরাইভ হচ্ছে, তাই তো। ডি এরাইভ হচ্ছে, সো আমার ডি এরাইভ হচ্ছে, তখন আমি ডি কে এগুলার পরে আমার টেইলের দিকে কিন্তু অ্যাড করতেছি, ঠিক আছে, পরেরগুলো টেইলের দিকে। সো ডি কে আমি টেইলের দিকে এদিকে অ্যাড করলাম। আচ্ছা, তো ডি এরাইভ হলো, এবং ডি এর প্রায়োরিটি সবচেয়ে হাইয়েস্ট থাকবে, যেহেতু ও আসছে, আসার পর সাথে সাথে প্রায়োরিটি কি থাকে, হাইয়েস্ট থাকে। সো আমার ডিটা অ্যারাইভ হইলো। আচ্ছা, 14 শেষ, এখন আমার 15 মিলি সেকেন্ডে যে কাজটা হবে, আমার সি এর কাজ করা কমপ্লিট, টাইম স্লাইস কমপ্লিট। এখন যেটা হবে, সি কি হবে, সি হলো গিয়ে রিডিউস করবে আমার মানে প্রায়োরিটি কিউ 2 থেকে কিউ 1-এ চলে যাবে। তো মানে আমার সি এর প্রায়োরিটি রিডিউস করবে। তো আমার এখানে মূলত সি এর প্রায়োরিটি রিডিউস করে সি এখান থেকে এখানে চলে আসলো। আচ্ছা, তো সি টোটাল টাইম পাইছে হলো 5 মিলি সেকেন্ড। আচ্ছা, আর বি পাইছে স্টিল 5 মিলি সেকেন্ড। আচ্ছা, আর এখন আমরা আমাদের এ এখনো কমপ্লিট হয় নাই, সো এ এখনো আছে, তাই তো। সো এ 5 পাইছিল। আচ্ছা, তো এখন আমার আবার সুযোগ পাবে হচ্ছে, দেখতেছি এ পাবে, সো আমার এ পাইলো। এ পাওয়ার পর আমার দেখতেছি যে এ এর মানে 5 + 5 টোটাল 10 কমপ্লিট। সো এ টোটালটা কমপ্লিট, সো আমার এ এর কাজ শেষ। আচ্ছা, তো এ চলে যাবে। তারপরে আমি দেখতেছি বি সুযোগ পাবে, এরপরে কি পাবে, বি পাবে। সো আমি এখানে বি দিলাম, বি সুযোগ পাইলো। সো আমার বি টোটাল আবার 5 মিলি সেকেন্ড সুযোগ পাইছে, তো আমার টোটাল 10 হয়ে গেছে। সো আমার বিটাও কি কমপ্লিট। তারপরে দেখতেছি এখন কি সি পাবে, সি কিন্তু পাবে না, এখন পাবে হচ্ছে ডি। সো ডি পাইলো। সো ডি পাওয়ার পরে এখানে ডি পাইছে। এখন দেখি এখানে কিন্তু একটা ওই যে আমরা মার্ক করে রাখছিলাম একটা বুস্ট আছে, রাইট। সো 26-এ মূলত বুস্ট হয়ে সিটা এই জায়গা থেকে কোন জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, আর ডি তো রানিং আছেই। সো ডি চলতেছে।
এবং ডি এর সময় লাগে এখানে বলা আছে যে ডি 5 মিলিসেকেন্ডে শেষ হয়ে যায়, সো 5 মিলিসেকেন্ড পর আমার ডিটা শেষ হয়ে যাবে, সো ডি কমপ্লিট। এখন মূলত আমার সি আছে। আচ্ছা, তো আমি এটাকে আমার সুবিধা মতো আবার একটা দিয়ে দিলাম। এখন মূলত আমাদের সি রান হবে, সো এখান থেকে আবার সি হবে, সো সি হইলো। এখন দেখতেছি আমার সি আবার 5 মিলিসেকেন্ড হয়েছে, টোটাল 10 হয়ে গেছে, তো আমার সিটা কমপ্লিট। তো আমি দেখতেছি এ কমপ্লিট, বি কমপ্লিট, সি কমপ্লিট, ডি কমপ্লিট। সো এইটাই হলো মূলত আমাদের অ্যানসারটা। ওকে, 35 পর্যন্ত গেছে আর কি। এখন যদি আমরা 2 এর বি নাম্বারটার সলিউশন দেখি, বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে বলছে এ শেষ, বি বলছে হোয়াট ইজ দ্য এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। সো এটা খুব ইজি, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করি, আমরা নরমালি আমাদের এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, সো টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল, যখন আমরা ক্যালকুলেট করে ফেলি আমাদের মানে এটা শেষ হয়েছে কোন জায়গায়, এটা শেষ হয়েছে 20, তো 20 মিলিসেকেন্ড। সো 20 থেকে আমার মূলত শুরু হয়েছিল কত, 0, তার মানে 20 থেকে 0 আমি যদি মাইনাস করি সেক্ষেত্রে 20 থাকবে। তো তারপরে আমার বিটা শেষ হয়েছে কোন জায়গায়, বিটা শেষ হয়েছে, আমি এখানে আবার এভাবে মাইনাস দিলাম না, কারণ 20 থেকে -0 দিলে আলটিমেটলি কত থাকে, 20 থাকে। সো আমি 20 একদম ডিরেক্ট বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার বিটা শেষ হয়েছে গিয়ে 25 এ। সো আমি কি করব, আমি যেটা করব 25 থেকে আমার বি শুরু হয়েছিল 0, তার মানে 25 - 0 25ই থাকবে। ওকে, আচ্ছা। তারপরে আমার সিটা শেষ হয়েছে হলো গিয়ে 35-এ, এবং সিটা আমার শেষ হয়েছে 35, এবং সিটা শুরু হয়েছিল কত, শুরু হয়েছিল হচ্ছে কি আমার 0 মিলিসেকেন্ডে। তো আমি সি এর জন্য দিয়ে দিলাম 35 - 0, আলটিমেটলি 35ই থাকবে। আচ্ছা, এখন ডিটা দেখি, ডিটা শেষ হয়েছিল 30-তে। ওকে, সো 30-তে মানে আমার ডিটা শেষ হয়েছে, কিন্তু ডিটা শুরু হয়েছিল কত, ডিটা শুরু হয়েছিল এখানে বলে দিচ্ছে 14 মিলিসেকেন্ড। সো ডিটা শুরু মানে আর অ্যারাইভ করছিল হচ্ছে কি 14 মিলিসেকেন্ড, সো 30 - 14। ওকে, ডি অ্যারাইভ করছে 14 মিলিসেকেন্ডে, আর এগুলো আমার অ্যারাইভ করছিল 0 মিলিসেকেন্ডে, ওর মানে আমার এগুলা থেকে 0 যদি মাইনাস করি সেক্ষেত্রে আমার এই ভ্যালুগুলাই থাকবে, জন্য আমি ডিরেক্ট এগুলা বসিয়ে দিলাম। আর আমার যেহেতু ডি যে আমার জবটা আছে এটা অ্যারাইভ করছিল হচ্ছে গিয়ে 14 মিলিসেকেন্ডে, সো আমি 13 মানে 30 থেকে আমি মূলত 14টা কি করে দিলাম, মাইনাস করে দিলাম। ওকে, আর আমার টোটাল আছে কয়টা, 1 2 3 4টা জব, সো আমি ডিভাইডেড বাই 4 দিয়ে দিলাম। সো এটা যদি আলটিমেটলি করি সেক্ষেত্রে আমরা ভ্যালু পাই হচ্ছে গিয়ে 24 মিলিসেকেন্ড। সো 24 মিলিসেকেন্ড হলো গিয়ে আমার এটা আনসার। তো এখন যদি আমি নেক্সট ইয়েতে যাই, আচ্ছা ওকে, তো এখন যদি আমরা সি ডি আর ইটা দেখি, এটা মানে ওইটার সাথে রিলেটেড না। এখন আমি একটা কাজ করি, এই এইগুলোর আনসারগুলো আমি পরের ইয়েতে দেখি, পরের স্লাইডে দেখাই। আচ্ছা, তো এগুলো আমি একটু ইয়ে করে দিলাম, এগুলো একটু মার্ক থাকুক, সমস্যা নাই। তো এখন আমরা সিডিই এটা দেখবো। সো 2 এর সি নাম্বারে যে জিনিসটা জিজ্ঞেস করছে, এখানে বলছে যে প্রথমে আমরা দেখে নেই, এ নিউ অপারেটিং সিস্টেম শিডিউলিং পলিসি এস্টিমেটেড এইচ প্রসেস পিআই। ওকে, পিআই এক্সপেক্টেড। ওকে, ইচ প্রসেস পিআই, প্রসেসের নাম দিয়েছে পিআই, মানে P1 P2 P3 এভাবে থাকবে আর কি প্রসেসগুলা। সো এক্সপেক্টেড সিপিইউ বার্স্ট ইউজিং ইটস এভারেজ ফাস্ট বার্স্ট টাইম সিআই। তার মানে কি, এই সিআইটা কি, সিআইটা এখানে বলছে যে আমার সিআইটা হলো কি এভারেজ ফাস্ট বার্স্ট টাইম।
তার মানে সিপিইউ যে বাস্ট করতেছে আগে যে বাস্ট করছিল সেইটার এভারেজ, আগে যে বাস্ট করছিল সাপোজ আগের 3টা পাস ডাটা আমার কাছে আছে, ওকে। সো একবার একদম শুরুতে এটা বাস্ট করছিল, তারপর এটা বাস্ট করছিল, তারপর এটা বাস্ট করছিল, এরকম 3টা আমার কাছে বাস্ট টাইম আছে সিপিইউ এর। সো এটা ডিভাইডেড বাই 3, তার মানে এভারেজ একটা বাস্ট টাইম পাইলাম। সো এটা হচ্ছে কি আমার সিআই, ওকে। ওই 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 প্রসেসের বাস্ট মানে মানে ওই প্রসেসের সিআই হলো কি আমার এভারেজ যে পাস্টের যে বাস্ট টাইম আছে সেটা। আচ্ছা, তো সিআই আর কিছুই না, সিআই কি আমার ওই যে বাস্ট টাইমটা সেটা সিপিইউ বাস্ট টাইম। আচ্ছা, ফর নিউ বাস্ট টাইমের এভারেজ আর কি। ফর নিউ প্রসেস ডিফল্ট ভ্যালুজ অফ সিআই আর ইউজড। আচ্ছা, ফর এভরি প্রসেস রেডি কিউ দ্য শিডিউলার কম্পিউটস। আচ্ছা, ফর এভরি প্রসেস ইন দ্য রেডি কিউ দ্য শিডিউলার কম্পিউটস, এই জিনিসটা কম্পিউট করে এফআই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ ইন্টু সিআই প্লাস বি। তো সিআইটা কি আমরা অলরেডি দেখছি, রাইট? তো এইটা কম্পিউট করে তারপরে কিউতে শিডিউলার কম্পিউটস, তারপরে এখানে দেখি হোয়ার এ বি আর পজিটিভ কনস্ট্যান্ট, তার মানে এ আর বি কিছুই না, এ আর বি একটা কি পজিটিভ কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে, পজিটিভ কনস্ট্যান্ট। আচ্ছা, এট ইচ কনটেক্সট সুইচ দ্য শিডিউলার সিলেক্টস দ্য প্রসেস উইথ দ্য হাইয়েস্ট এফআই। তার মানে আমাদের প্রত্যেক কনটেক্সট সুইচে আমরা মূলত শিডিউলার কোনটা সিলেক্ট করে যেটার এফআই বেশি, তার মানে এফআই যদি বেশি হয় তার মানে ওইটা শিডিউলার সিলেক্ট করে, তাই তো? তার মানে এফআইটা বেশি হইলে তখন আমার শিডিউলারটা তত মানে ওইটাকেই সিলেক্ট করে যেটার এফআই বেশি। এন্ড রানস ইট either until the time quantum expires or the process yield the CPU। আচ্ছা, তো এখানে এটা নতুন ওএস শিডিউলিং পলিসি এখানে ইয়ে করতে বলছে, এস্টিমেট করতে বলছে, যেখানে মূলত আমাদের এই এফআইটা এইভাবে ক্যালকুলেট হয় 1 ডিভাইডেড বাই এ সিআই প্লাস বি, যেখানে সিআইটা হচ্ছে কি আমার পাস্টের যে বাস টাইম আছে সিপিইউ বাস টাইম সেটার এভারেজ, তার মানে বাস টাইমের এভারেজ, আর আমার এ আর বি হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট। আর আমার এফআইটা যত বেশি হবে তত মানে যেটার এফআইটা সবচেয়ে বেশি সেটার মূলত আমার শিডিউলারটা সেটাকেই সিলেক্ট করবে, সেই প্রসেসটাকেই সিলেক্ট করবে। আচ্ছা, সুযোগ দিবে আর কি, চান্স দিবে সেটা রান হওয়ার জন্য। তো এখন কিছু কোয়েশ্চেন বলছে আমার এখানে, কি বলছে? সো এখানে যে কোয়েশ্চেন গুলো বলছে সেটা হলো গিয়ে সি নাম্বারে যেটা বলছে সেটা হলো গিয়ে আনসার ইয়েস নো টু দ্য কোয়েশ্চেন বিলো উইথ ওয়ান সেন্টেন্স জাস্টিফিকেশন। তার মানে আমার ইয়েস নো দিয়ে আনসার করতে হবে এবং সেটা একটা সেন্টেন্স দিয়ে জাস্ট জাস্টিফিকেশন দিতে হবে যে এটা কিসের জন্য আমার ট্রু, এবং প্রত্যেকটার মার্ক দেখতেছে আমাদের 2 করে, ওকে। আচ্ছা, তার মানে এখানে টোটাল 6 মার্কের কোয়েশ্চেন আছে। তো এখন আমরা দেখি আমার এখানে প্রথমে যে কোয়েশ্চেনটা করছে সেটা হলো গিয়ে সি নাম্বার, ডাজ দিস পলিসি প্রায়োরিটাইজ ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস ওভার সিপিইউ বাউন্ড প্রসেস। তার মানে বলছে এই যে পলিসি আছে, আমার যে পলিসি আছে সেটা কি আমার ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসকে প্রায়োরিটি দেয় বেশি সিপিইউ বাউন্ড প্রসেস থেকে। সিপিইউ বাউন্ড প্রসেস থেকে কি আমার এটাকে মানে ইনপুট আউটপুট যে বাউন্ড প্রসেসগুলো যেগুলো আছে সেগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। তো এখন আমরা দেখি আমাদের যে প্রসেস সেটা ইনপুট আউটপুট বাউন্ড হইতে পারে, আবার কি হইতে পারে সিপিইউ বাউন্ড হইতে পারে, সিপিইউ বাউন্ড। তো নরমালি ইনপুট আউটপুট বাউন্ডে মূলত কি হয়, ইনপুট আউটপুট বাউন্ডে মূলত যেটা হয় সেটা হলো কি আমার সিপিইউ কি বাস্ট হয়, এখানে মূলত সিপিইউ বাসটা কম হয়, ওকে। সিপিইউ আমার যে বাসটা হয় সেটা মূলত আলটিমেটলি কি হয়, কম হয়। সো আমি সিপিইউ বাসটা দিয়ে দিলাম কম। আর এখানে মূলত সিপিইউ ইউজটা বেশি হয়, সিপিইউ যেহেতু বাউন্ড নাম দেখাই বুঝতেছি, সো আমার এখানে সিপিইউ বাসটা কি হবে, বেশি হবে, তাই তো? সিপিইউ বাসটা বেশি। তো এটা থেকে মূলত আমরা এই 3টার আনসার খুব ইজিলি করে ফেলতে পারবো এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে। তো এই কনসেপ্টগুলো থেকে আমরা মূলত দেখি কিভাবে আনসার করি। তো এখানে বলছে যে ইনপুট আউটপুট আমার এখানে কি প্রায়োরিটি দেয় বেশি ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসকে সিপিইউ বাউন্ড প্রসেসের থেকে, মানে ওইটার তুলনায় কি এটাকে বেশি প্রায়োরিটি দেয় নাকি সিপিইউ বাউন্ডের তুলনায় কি ইনপুট আউটপুট বাউন্ডকে বেশি প্রায়োরিটি দেয়। তো আমরা নরমালি দেখতেছি আমাদের এখানে কি, আমাদের এখানে যেটা হয় সেটা হলো কি এই সিআইটা কি, সিআইটা হলো আমার যে মানে এই যে সিপিইউ বাস্ট, এবারে সিপিইউ বাস্ট সেটা। তো ইনপুট আউটপুটের ক্ষেত্রে কি হবে, ইনপুট আউটপুটের ক্ষেত্রে যেটা হবে আমার সিপিইউ বাস্ট যেহেতু কম, সিপিইউ বাস্ট যেহেতু কম
সেক্ষেত্রে আমার কি হবে, এই সিআই এভারেজ মানে এটা তো এভারেজ সিপিইউ বাস টাইম, তাই তো আগের, তো সিআইটা কি হবে, সিআইটাও কি হবে, কম হবে, তাই তো। তো আমার ইনপুট আউটপুটের ক্ষেত্রে সিআইটা কম, আর সিআইটা কম হওয়া মানে কি, এখানে 1/, কি আছে, এ ইন্টু সিআই প্লাস বি। সো এ পজিটিভ, বিও পজিটিভ, সো এখানে পজিটিভ ইনটু সামথিং তারপরে প্লাস পজিটিভ, তার মানে এখানে একটা পজিটিভ ভ্যালু আসতেছে সবসময়, তাই তো। তো সিআইটা যদি কম হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি আমার 1/, এই ছোট ভ্যালুটা আছে, 1/, এই ছোট ভ্যালুটা আছে, তখন যেটা হবে সেটা হলো গিয়ে আমার এটার ভ্যালুটা কি হয়ে যাবে, এটার ভ্যালুটা বড় থাকবে, এটার ভ্যালুটা একটা ভ্যালু আসবে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি দুইটাকে একসাথে লিখি। তো ইনপুট আউটপুটের ক্ষেত্রে সিপিইউ কম, আমার সিআইটা কম, আর আমার সিপিইউ বাউন্ডের ক্ষেত্রে কি সিপিইউটা বেশি, সিআইটা বেশি। তো এখন এই দুইটা একসাথে লিখি, আমি একটা কাজ করি, আমি এভাবে না দিয়ে তুলনামূলক যেহেতু করতেছি, সো ইনপুট আউটপুটের ক্ষেত্রে এখানে লিখলাম, আর সিপিইউর ক্ষেত্রে এগুলো বোঝানোর ক্ষেত্রে লিখতেছি, ওকে। তো সিপিইউর ক্ষেত্রে এগুলো এই পাশে লিখলাম। তো ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমার কি 1/, a ci প্লাস বি, আর 1/, a ci প্লাস বি। সো এই ক্ষেত্রে কমন কি, কমন এই সব কিছুই কমন। এখন আমি দেখতেছি আমার এখানে সিআই এর ভ্যালুটা কি, সিআই এর ভ্যালুটা এখানে ইনপুট আউটপুটের ক্ষেত্রে কম, আর এখানে সিআই এর ভ্যালুটা আমার সিপিইউতে বেশি। তো আমার এখানে যদি নিচে যদি বড় ভ্যালু থাকে আর উপরে 1 থাকে, সেই ক্ষেত্রে আমার যে ভ্যালুটা পাবো, আর এখানে নিচে ছোট ভ্যালু আর উপরে 1, তো এই ভ্যালুটা আমার কি হবে, এই ভ্যালু থেকে সবসময় কম হবে, তাই তো। এইভাবে হবে না, সরি এখানে বড় ভ্যালু আছে তার মানে এইভাবে হবে, এটা সবসময় বেশি হবে, কারণ কি এখানে ছোট ভ্যালু দিয়ে আমি কি করতেছি, ভাগ করতেছি, কোনো কিছুকে ছোট ভ্যালু দিয়ে ভাগ করতেছি, তো এটা কম ছোট হবে, তাই তো। আর এখানে কোনো কিছুকে আমি বড় ভ্যালু দিয়ে ভাগ করতেছি, তার মানে এই ভ্যালুটা আরো বেশি, অনেক বেশি কমে যাবে। সো এখন যেটা হবে সেটা হলো এটা অনেক কমে গিয়ে এটা ছোট ভ্যালু আসবে, আর এটা হচ্ছে কি বড় ভ্যালু আসবে, তার মানে কি হচ্ছে আমার ইনপুট আউটপুটের এফআইটা বেশি হচ্ছে আর সিপিইউ থেকে, তাই তো। সো সিপিইউ থেকে এফআইটা এটার বেশি হচ্ছে, তার মানে ইনপুট আউটপুটকে বেশি সুযোগ দিচ্ছে। সো এই জিনিসটা এখানে জানতে চাইছে, ডাজ দিস প্রায়োরিটি পলিসি প্রায়োরিটি মানে প্রায়োরিটাইজ করে কি ইনপুট আউটপুট বাউন্ডকে সিপিইউ বাউন্ডের তুলনায়। হ্যাঁ আমরা দেখতেছি আমাদের এটাকে সবসময় বেশি প্রায়োরিটাইজ করতেছে ইনপুট আউটপুট বাউন্ডকে। সো আমি এখানে দিয়ে দিব ইয়েস। সো এখানে ওয়ান লাইনের জাস্টিফিকেশন দিয়ে দিব। সো আমি এখানে দিয়ে দিই যে আমি এভাবে লিখতে পারি যে ইনপুট আউটপুট বাউন্ড, ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস হ্যাভ স্মলার, আমরা দেখতেছি ইনপুট আউটপুটে কি স্মলার সিপিইউ বাস থাকে, তাই তো। প্রসেস হ্যাভ স্মলার সিপিইউ বাস, এভাবে লিখতে পারি। তো ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসেস হ্যাভ স্মলার এভারেজ, আমি একটা মুছে দিই, সিপিইউ বাস্ট। সো এবারে সিপিইউ বাস যেটা হচ্ছে গিয়ে সিআই, সো এটার ইনপুট আউটপুটে কম থাকবে, যে যার কারণে ইনপুট আউটপুটে কম থাকবে, যার কারণে এটার এফআইটা কি হবে, বেশি হবে। সো হুইচ গিভস দেম এ হাইয়ার এফআই, এভাবে লিখে দিই, হুইচ মানে যে কোনো ভাবে এক্সপ্লেন করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবেও এক্সপ্লেন করা যাবে, আমি যে এখানে একে দেখাইছি এই জিনিসটা এটা দিয়েও আসলে এক্সপ্লেন করা যাবে, যে যেভাবে এক্সপ্লেন করতে চাও, ওকে। সো গিভস দেম আ হায়ার এফআই, কারণ আমার ওইটা কম হয়ে যাওয়ার কারণে, এবারে সিপিইউ বাসটা কম হয়ে যাওয়ার কারণে আমার কি হবে, কারণ আমি এখানে দেখতেছি আমার এখানে আমি অন্যভাবেও দিতে পারি, যে এভাবে মানে এক্সপ্লেনেশনটা দিতে পারি যে আমার এফআইটা কি দেখতেছি এখানে, আমার সিআইটার কি ব্যস্তানুপাতিক, তাই তো। এফআইটা এখানে সিআই এ মানে সিআই এর কি ব্যস্তানুপাতিক। সো আমি এভাবে বলতে পারি যে আমার এফআইটা যদি বাড়ে মানে সিআইটা যদি আমার কমে, সেই ক্ষেত্রে এফআইটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। সো এখান থেকেও আমি আনসারটা দিতে পারি, আমার সিআইটা যেহেতু কমতেছে, এখানে ইনপুট আউটপুট বাউন্ডের ক্ষেত্রে সিআইটা কম, সেই ক্ষেত্রে আমার এফআইটা কি থাকবে, বেশি থাকবে। আর আমার সিপিইউ বাউন্ডের ক্ষেত্রে আমার এই সিআইটা যেহেতু বেশি, এটা যেহেতু বেশি, সেক্ষেত্রে আমার ইনপুট এফআইটা কি হয়ে যাবে, কমে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে, এই। সো এইভাবে আমরা সিম্পলি আনসারটা দিয়ে দিতে পারি, এটা দিয়ে আমরা বুঝতে পারি।
তো আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে হায়ার এফআই and thus higher scheduling priority। অথবা আমরা এইভাবে এই যে আমাদের সিআইটা কমতেছে, তার মানে এফআইটা বাড়তেছে, সো আমার ইনপুট আউটপুটকে মূলত সুযোগ দিচ্ছে। সো এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, তো এই সি গেল। এখন যদি আমরা ডি নাম্বারে আসি, সো ডি নাম্বারে কি বলছে, ডাজ দিস পলিসি শিডিউল অল প্রসেস ফর ইকুয়াল নাম্বার অফ টাইম। এটা কি আমাদের এই পলিসি শিডিউল কি সব প্রসেসকে ইকুয়াল নাম্বার অফ টাইম দিবে? এটা তো আমরা বুঝতেছি যে আমাদের যেহেতু এটাকে প্রায়োরিটি করতেছে বেশি ইনপুট আউটপুট বাউন্ডকে, সো আমাদের অবশ্যই ইকুয়াল টাইম দিবে না, এটাকে বেশি টাইম দিবে, এটাকে কম টাইম দিবে। সো এই ক্ষেত্রে কি হবে, নো হবে। সো আমি নো দিয়ে আনসারটা দিয়ে দিব। সো আমি এভাবে দিয়ে দিতে পারি, প্রসেস উইথ স্মলার সিআই রিসিভ হায়ার প্রায়োরিটি, তাই তো? কারণ সিআই আমি এভাবে দিয়ে দিতে পারি, যেহেতু আমার এফআই, আমি ওই জিনিসটা দিয়ে এফআই ব্যস্তানুবাচক হচ্ছে 1/CI, অতএব আমি লিখে ফেলতে পারি স্মলার সিআই রিসিভ হায়ার প্রায়োরিটি, তাই তো? সো অতএব স্মলার সিআই রিসিভ হায়ার প্রায়োরিটি। তো স্মলার এফআই রিসিভ হায়ার প্রায়োরিটি। সো এই ক্ষেত্রে হায়ার প্রায়োরিটি যেহেতু স্মলার সিআই পাবে বা ইনপুট আউটপুট বাউন্ডের যে প্রসেসগুলো আছে সেগুলো পাবে, সেই ক্ষেত্রে ওটা বেশি শিডিউল হবে, তাই তো? ওটা বেশি টাইম দখল করে রাখবে। সো সো এভাবে দিতে পারি যে এটা যেহেতু স্মলার সিআই রিসিভস হায়ার প্রায়োরিটি, সো আমার যেটা হবে, সো আমার দিস আর শিডিউলড মোর ফ্রিকোয়েন্টলি, তাই তো? সো দিস আর ফ্রিকোয়েন্টলি দেন সিপিইউ বাউন্ডার থেকে ওইগুলা বেশি আমার বেশি ফ্রিকোয়েন্টলি আমার মূলত শিডিউল হবে, মানে বেশি টাইম শিডিউল হবে, এই তো সিপিইউ বাউন্ড প্রসেসেস। সো ডি শেষ। এখন যদি আমরা ই নাম্বারে আসি, ই নাম্বারে কি বলছে, এই নাম্বারে যেটা বলছে সেটা হলো গিয়ে ক্যান দিস পলিসি কজ স্টারভেশন অফ সাম প্রসেস। এটা কি কোনো মানে এই পলিসি কি কোনো স্টারভেশন মানে স্টারভেশনের জন্য দায়ী হইতে পারে কোনো প্রসেসের জন্য? হ্যাঁ, হইতে পারে। কিভাবে হইতে পারে, আমার যদি পর পর টানা যদি এরকম প্রসেস আসে, আমার সাপোজ হচ্ছে কি এখানে হচ্ছে সিপিইউ বাস্ট ইনপুট আউটপুটের কম, তার মানে এটাকে বেশি সুযোগ দিচ্ছে, আর এই সিপিইউ বাউন্ড যেগুলার বেশি সেটাকে কম সুযোগ দিচ্ছে। তো এইরকম হইতে পারে আমার এই যে এটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আটকা পড়ে আছে এই ইনপুট আউটপুট বাউন্ডের যে প্রসেসগুলো আছে ওইগুলোর জন্য। বারবার বারবার আমার ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসগুলো আসলো, অনেকবার আসলো, কন্টিনিউয়াসলি আসতেই থাকলো, সেই ক্ষেত্রে আমার এইগুলাকেই শুধু সুযোগ দিবে। কিন্তু এই যে সিপিইউ বাউন্ড যে প্রসেসটা আছে সেটাকে কিন্তু সুযোগ দিচ্ছে না, তার মানে সেটা কি হয়ে আছে, স্টারভেশন করে আছে, তাই তো? সো আমার মূলত স্টারভেশন দায়ী অবশ্যই হবে এই প্রসেস, মানে এই যে আমার যে শিডিউলিং যে পলিসি আছে সেখানে। তো আমি দিয়ে দিব ইয়েস, আমি ইয়েস দিয়ে তারপরে এইভাবে এক্সপ্লেনেশনটা দিয়ে দিব জাস্ট, আর কিছুই না। সো আমি এখানে দিয়ে দিলাম ইয়েস, তারপরে বলে দিব যে সিপিইউ বাউন্ড প্রসেস উইথ লার্জ সিআই। তো সিপিইউ বাউন্ড প্রসেসে মূলত কি থাকে, লার্জ সিআই থাকে, তাই তো? তো লার্জ সিআই মানে কন্টিনিউয়াসলি, মানে এই জিনিসটা সবসময় কন্টিনিউয়াসলি রিসিভ করবে লো প্রায়োরিটি। কখন রিসিভ করবে, যখন আমার ইনপুট আউটপুট বাউন্ড বারবার আসতে থাকবে। সো আমি এই জিনিসটাই জাস্ট লিখে দিব। তো আমি লিখে দেই যে সিপিইউ বাউন্ড processes with large CI may continuously receive করবে লো প্রায়োরিটি from the scheduler, তাই তো? and be
পোস্টপোন ইনডেফিনিটলি অর কন্টিনিউয়াসলি বলতে পারি ইফ কখন ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসগুলো বারবার আসবে। সো ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসেস কিপ অ্যারাইভিং। তো আমার দেখতেছি আমার ইনপুট আউটপুট প্রসেস যখন বারবার আসবে তখন মূলত আমার এই সিপিইউ বাউন্ড যে প্রসেসগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, বারবার মূলত লো প্রায়োরিটিতে থাকবে, মানে সুযোগ পাবে না। সো স্টারভেশন দায়ী হবে আর কি। সো এই হলো আমাদের সি ডি আর ই নাম্বারের আনসার। সো আমরা মূলত 2 নাম্বারের যে কোয়েশ্চেন সেটার সলিউশন করে ফেললাম। সো এখন যদি আমরা 3 নাম্বারের যে কোয়েশ্চেন আছে সেটার যদি সলিউশনে চলে যাই, এখানে কি বলছে, এখানে বলছে যে 3 নাম্বারের কোয়েশ্চেনে এভরি ডে ইউআইইউ শাটল picks up waiting student from shuttle stop periodically। তার মানে কি এখানে বলছে যে ইউআইইউ শাটল নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, যেখানে বলছে যে ইউআইইউ শাটল কি করে পিক করে, কাদের পিক করে, ওয়েটিং স্টুডেন্ট যারা হচ্ছে মানে শাটল স্টপে ওয়েট করে থাকে তাদেরকে পিরিয়ডিক্যালি মূলত পিক করে আর কি। দ্য শাটল হ্যাজ আ ক্যাপাসিটি অফ কে, তার মানে ওই শাটলের ক্যাপাসিটি দেওয়া আছে, ওই ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কে ক্যাপাসিটি দেওয়া আছে এবং এটা বোল্ড করে দেওয়া আছে। আচ্ছা, the shuttle arrives at the pickup point, allows up to k waiting students, fewer if less than k are waiting to board। তার মানে কি ওই শাটল যখন অ্যারাইভ করবে তখন পিক আপ পয়েন্টে অ্যারাইভ করবে তখন যেটা হবে সেটা হলো গিয়ে সেই শাটলটা কে ওয়েটিং স্টুডেন্ট, যেহেতু ওই শাটলের ক্যাপাসিটি কে, সেই ক্ষেত্রে ওই কে স্টুডেন্টকে মানে এলাও করবে বোর্ড হওয়ার জন্য, মানে ওই শাটলে মানে ঢোকার জন্য আসলে। আর যদি ওই ওয়েটিং যে স্টুডেন্ট আছে সেটা যদি ক্যাপাসিটি থেকে কম স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে আমার ওই কম স্টুডেন্টকেই ডিরেক্টলি কি করে দিবে, ডিরেক্টলি বোর্ড করে নিবে আর কি। তো এখানে কম স্টুডেন্ট থাকতে পারে অথবা কে স্টুডেন্ট থাকতে পারে, তো ম্যাক্সিমাম কত থাকতে পারে, কে স্টুডেন্ট থাকতে পারে আর কি। সো এই হলো গিয়ে অবস্থা, এর থেকে কে থেকে বেশি স্টুডেন্ট বোর্ড করতে পারবে না। বাট কে থেকে কম স্টুডেন্ট থাকলেও সেটা মূলত বোর্ড করা যাবে, যেহেতু ম্যাক্সিমাম মানে ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কে। এন্ড দেন ডিপার্টস, তারপরে মূলত সেই শাটলটা কি হয়, ডিপার্টস হয়, ছেড়ে দেয়। তো স্টুডেন্টস হ্যাভ টু ওয়েট ফর দ্য শাটল টু অ্যারাইভ এন্ড দেন বোর্ড ইট। ওকে, স্টুডেন্ট অবশ্যই আগে কি করতে হয়, ওয়েট করতে হয় তাদের মূলত বোর্ড হওয়ার জন্য। ওকে, তাদের বোর্ড হওয়ার জন্য মূলত অবশ্যই আগে ওয়েট করতে হয়। স্টুডেন্ট হু অ্যারাইভস এট দ্য বাস স্টপ আফটার দ্য বাস হ্যাজ অ্যারাইভ শুড নট বি অ্যালাউড টু বোর্ড। তার মানে এখানে একটা স্পেশাল কেস বলা হয়েছে যে স্টুডেন্ট যদি বাস আসার পরে যদি আসে সেক্ষেত্রে তারা ডিরেক্টলি মানে আমার ওই বাসে বোর্ড হওয়ার জন্য এলাও হবে না। তো ওইখানে আমার বাসের মধ্যে যদি জায়গা থাকেও সেই ক্ষেত্রে ওরা মূলত মানে এলাও না বোর্ড হওয়ার জন্য। সো এই একটা স্পেশাল কেস এখানে দেয়া আছে। এন্ড শুড ওয়েট ফর দ্য নেক্সট স্টপ দ্য বাস অ্যারাইভ। ওকে, এখানে বলছে যে আচ্ছা 1 মিনিট, ওকে। তো এখন এখানে আছে হচ্ছে and should wait for the next time the bus arrives। তার মানে যে স্টুডেন্ট গুলা বাস অ্যারাইভ হওয়ার পরে আসছে তারা মূলত ওই বাসে এলাও হবে না, বাসে বোর্ড হওয়ার জন্য এলাও হবে না, তাদের যেটা করতে হবে সেটা হলো পরের বাস আসার জন্য তাদের ওয়েট করতে হবে। ওকে, তো এই হলো গিয়ে একটা স্পেশাল কেস। তো তারপরে বলছে দ্য শাটল এন্ড স্টুডেন্ট আর রিপ্রেজেন্ট বাই থ্রেডস ইন আ প্রোগ্রাম। ওকে, শাটলের জন্য একটা থ্রেড থাকবে, স্টুডেন্টদের জন্য একটা থ্রেড থাকবে একটা প্রোগ্রামে। তারপরে বলছে দ্য স্টুডেন্ট থ্রেড শুড কল দ্য ফাংশন বোর্ড। তার মানে ওই স্টুডেন্ট যেটা থ্রেড থাকবে সেটা মূলত বোর্ড ফাংশন কল করবে, যেটা অলরেডি দেয়া আছে। এট দ্য টাইম অফ boarding and the shuttle should invoke depart when it has boarded the desired number of student and is ready to depart। তার মানে
এখানে যেটা বলা আছে সেটা হলো গিয়ে আমার দ্য স্টুডেন্ট থ্রেড শুড কল দ্য ফাংশন বোর্ড কল করবে যখন হচ্ছে গিয়ে আমার মানে এট দ্য টাইম অফ বোর্ডিং, যখন আমার বোর্ডিং এর সময় আসবে তখন মূলত বোর্ড কল করবে। বোর্ড ফাংশনটা কল হলে মূলত যেটা হয় সেটা হলো গিয়ে স্টুডেন্টরা ওই শাটলে মূলত মানে বোর্ড করার জন্য সুযোগ পায়। আচ্ছা, তারপরে বলছে যে এন্ড দ্য শাটল শুড, তো শাটলের জন্য এখানে যেটা শাটল থ্রেড যেটা দেয়া নাই ওখানে আমাদের মূলত শাটল শুড ইনভোক ডিপার্ট একটা ফাংশন কল করা লাগবে হোয়েন ইট হ্যাজ বোর্ডেড, মানে ডিপার্ট কখন কল হবে ওই ফাংশন থ্রেডের মধ্যে ডিপার্ট তখনই কল হবে যখন হচ্ছে কি আমার ডিজায়ার যে নাম্বার স্টুডেন্ট নাম্বার ছিল যারা মূলত আমার শাটলে বোর্ড হয়ে গেছে তারপরে মূলত আমরা কি করব ডিপার্ট ফাংশনটা কল দেব, তো তখন মূলত আমার ওই শাটলটা কি হবে ছেড়ে যাবে আর কি। তো এই হলো অবস্থা। তারপরে বলছে দা thread shared the following variables, okay, none of which are implicitly update by function like board depart, okay, এই জিনিসগুলো বলা আছে you should not modify this in any way, তার মানে এখানে বলে দিছে যে এই যেটা দেয়া আছে এটা আমরা কোনোভাবেই মডিফাই করতে পারবো না। তো এখন তারপরে এখানে মানে মিউটেক্স লক ভেরিয়েবল একটা দেয়া আছে, মিউটেক্স এম দেয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 কন্ডিশনাল ভেরিয়েবল দেয়া আছে সিভি শাটল অ্যারাইভড শাটল বোর্ড, তারপর কিউ ওপেন, ওকে। তারপরে এখানে দেয়া আছে ওয়েটিং কাউন্ট 0 দেয়া আছে ইনিশিয়ালি, তো এটা হলো কি আমার স্টুডেন্টদের থ্রেড। তারপর শাটল অ্যারাইভড ফলস দেয়া আছে। তো তারপরে এখানে স্টুডেন্ট থ্রেডের মধ্যে ফার্স্টে লক করলো, তারপর শেষে গিয়ে কি করলো আনলক করলো। তো এর মাঝখানে কি করছে ওই মিউটেক্সটাকে লক করছে, লক করার মাঝখানে যদি শাটল যদি অ্যারাইভড হয় তখন একটা কাজ করতেছে, আর শাটল যদি নট অ্যারাইভড হয় সেক্ষেত্রে আরেকটা কাজ করতেছে, ওকে। আর আমার নর্মালি যেটা করে সেটা হলো কি স্টুডেন্ট থ্রেডে স্টুডেন্ট আসার সাথে সাথেই আমার মূলত কি হয় ওয়েটিং কাউন্টটা বাড়ে, ঠিক আছে। আর শাটল যদি অ্যারাইভ হয় সেই ক্ষেত্রে কি করে ওয়েট করে, ওই যে আমার ওয়েট করে কিসের জন্য সিবি কিউ ওপেন, ওয়েট আনটিল দ্য শাটল লিভস টু জয়েন দ্য কিউ, তার মানে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যতক্ষণ পর্যন্ত আমার কি শাটল লিভস না করে আর কি, লিভ না হয় আর মানে ডিপার্ট না হয় আর কি। তো এই জিনিসগুলো বলা আছে। আচ্ছা, এখন এখানে মূলত নট অ্যালাউড অন দিস বাস, এই জিনিসটা দেওয়া আছে যদি লেট হয় সেক্ষেত্রে ওই বাসে মানে এলাও না স্টুডেন্টরা যদি লেট করে আসে। আর এখানে বলছে ওয়েট আনটিল, এটা হলো মানে শাটল যতক্ষণ পর্যন্ত অ্যারাইভ না হয় ততক্ষণ পর্যন্ত কি হবে ওয়েট করবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত শাটল না আসে আর কি। সো এখানে একটা ওয়েট কল আছে, তারপরে হচ্ছে এখানে নর্মালি সব কাজ হয়ে যাওয়ার পর এখানে মূলত বোর্ড হয়, তারপরে মূলত একটা সিগন্যাল দেয়, ওকে, যে স্টুডেন্টরা বোর্ড হয়েছে। তো এখন আমরা মূলত যখন মানে শাটল থ্রেডটা লিখবো তখন এই প্রোগ্রামটা আরো খুব ভালোভাবে বুঝতে পারবো এবং দেখবো যে আসলে কিভাবে দুইটা একসাথে কাজ করতেছে। তো এখন আমরা কোয়েশ্চেনে চলে যাই। এ নাম্বারে যেটা বলছে সেটা হলো গিয়ে রাইট ডাউন দ্য করসপন্ডিং আমার সিঙ্ক্রোনাইজড কোড ফর দ্য ইউআইইউ শাটল থ্রেড দ্যাট achieves the correct behavior specific above, তার মানে এই যে জিনিসগুলো বলছে এগুলো যাতে বিহেভিয়ার ফলো করে। The shuttle should board the correct number of student based on its capacity and the আবারও বলছে যে ক্যাপাসিটি অনুযায়ী আমার ঠিক নাম্বারে স্টুডেন্ট বোর্ড করা লাগবে and the number of those waiting, আচ্ছা, the shuttle should correctly board this student by calling ওকে আমার ঠিকঠাক ভাবে ওয়েট সিগন্যাল ব্রডকাস্ট এগুলো কল করতে বলছে। তারপরে বলছে যে দ্য শাটল কোড শুড অলসো আপডেট দ্য ওয়েটিং কাউন্ট এজ রিকোয়ার্ড, তার মানে আমার শাটল যে থ্রেডটা থাকবে সেটা আবার ওয়েটিং কাউন্টটা আপডেট করতে হবে যদি রিকোয়ার্ড হয়, যেভাবে রিকোয়ার্ড সেভাবে। তারপরে হচ্ছে গিয়ে ওয়ান্স বোর্ডিং কমপ্লিটস দ্য শাটল থ্রেড শুড কল, আবারও বলছে এখানে বলছিল যে ডিপার্ট কল করবে, তো এখানে বলছে যখন আমার বোর্ডিং কমপ্লিট হয়ে যাবে তখন মূলত আমার ওই শাটলটা ডিপার্ট কল করবে। ইউ ক্যান ইউজ এনি এক্সট্রা লোকাল ভেরিয়েবল, আমাদের প্রয়োজন মতো আমরা চাইলে এক্সট্রা লোকাল ভেরিয়েবল ইউজ করতে পারি ইন দ্য কোড অফ দ্য শাটল থ্রেডে। তারপর লাইক ইন্টিজার লুপ ইন্ডিকেটস এন্ড সো অন, যে কোনো আমরা এক্সট্রা ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল ইউজ করতে পারবো। হাউএভার ইউ মাস্ট not use any other extra synchronization primitives lock or conditional variables, তার মানে এখানে যে আমার যেগুলো দিয়ে দিছে এগুলোর ব্যতীত আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না সিঙ্ক্রোনাইজেশন প্রিমিটিভস গুলা। আচ্ছা, তো এখন আমরা যদি ডিরেক্ট শাটল থ্রেডটা লিখতে যাই, আই মিন আমার কোয়েশ্চন 3 এর এ নাম্বার সলিউশন করি।
আমরা এখানে মূলত এভাবে যেভাবে ডিফাইন করছে আমার স্টুডেন্ট থ্রেড, আমরা সেম একইভাবে কি করে দিব, শাটল থ্রেডটা ডিফাইন করি ফার্স্টে। সো ডিফাইন আমার হচ্ছে গিয়ে কি নাম দিয়েছে হচ্ছে ইউআইইউ শাটল থ্রেড। সো আমি এভাবে কোয়েশ্চেনের মতো ইউআইইউ শাটল থ্রেড দিলাম। আচ্ছা, তো ফার্স্টে আমার মূলত এই থ্রেডে আসার পর আমি সাথে সাথে কি দিয়ে দিব, ফার্স্টে আমি লক করব ওই মিউটেক্স যেটা আছে, মিউটেক্স দিয়ে আমি লক করব। তারপরে আমি একদম শেষে গিয়ে আমি আনলক করব। তো আমি আনলক এখন লিখে ফেলি। আচ্ছা, তো এখন আমি ভিতরের কাজগুলো করে ফেলি। আমার যেহেতু এখানে শাটল থ্রেড কখন মানে কাজ করবে, যখন আমার শাটলটা আসবে, তাই তো। তো আমার যখন শাটলটা আসছে, তার মানে শাটল অ্যারাইভ হয়েছে, তো আমার এখানে ফলস দেয়া আছে, আমি এটাকে কি করে নেই, ফার্স্টে ট্রু করে নেই। সো আমি এখানে লিখে দেই হচ্ছে শাটল অ্যারাইভড ইকুয়াল ট্রু। সো ট্রু করে দিলাম। আচ্ছা, তো তারপরে এখানে আমার মূলত কি করা লাগবে, আমার মূলত যেটা করা লাগবে সেটা হলো গিয়ে যতজন স্টুডেন্ট, আচ্ছা নরমালি এখানে কি হয় যখন একটা স্টুডেন্ট আসে তখন কি হয়, আমরা এইটা একটু অ্যানালাইসিস করার ট্রাই করি। তো আমার সাপোজ একটা স্টুডেন্ট আসলো, সাপোজ আমার শাটল অ্যারাইভ হয় নাই, ওকে, শাটল অ্যারাইভ হয় নাই, শাটল অ্যারাইভ, আমরা সিনারিও কয়েকটা সিনারিও কথা চিন্তা করি, শাটল অ্যারাইভ হয় নাই। তো আমার সাপোজ একটা স্টুডেন্ট আসলো, তো ও আসার পর নরমালি কি হবে, যেটা হবে স্টুডেন্ট থ্রেড হইলো, তারপরে লগ করতেছে, তারপর হোয়াইল এই কন্ডিশন চেক করতেছে শাটল অ্যারাইভ নাকি, এই কন্ডিশন ফলস, তার মানে এই হোয়াইলের ভিতর যাবে না। তারপরে এখানে ওয়েটিং কাউন্ট কি হয়ে যাবে, 0 থেকে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপরে মূলত হোয়াইল নট শাটল অ্যারাইভ, তার মানে এখানে দেখবে নট শাটল অ্যারাইভ, তার মানে শাটল তো অ্যারাইভ করে না, এই কন্ডিশন ট্রু, তাই তো। এই কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে ওয়েটে আসবে, ওয়েট করবে এই যে সিবি শাটল অ্যারাইভ, এইটার জন্য মূলত কি করতে থাকবে, ওয়েট করতে থাকবে। তো আমার মূলত ওই স্টুডেন্টটা এখানে মূলত আটকা পড়ে থাকবে, যে 1 নাম্বার যে স্টুডেন্ট সেটা। আচ্ছা, তো এখন সাপোজ পরে আবার আরেকটা স্টুডেন্ট আসলো, 2 নাম্বার স্টুডেন্ট, তো তখন কি হবে, তখন আবার সেম শাটল অ্যারাইভ হইলো না, তখন আবার সেম এখানে আসলো, লগ করলো, তারপরে হচ্ছে গিয়ে আমার আচ্ছা, এই যে ওয়েট করতেছে, এই যে একটা স্টুডেন্ট ওয়েট করতেছে, তখন এখানে আমরা মিউটেক্সটা পাঠাচ্ছি, তার মানে কি ওয়েট যখন হয় তখন মূলত যেটা হয় সেটা হলো ওয়েট করে, তার পাশাপাশি যে লক করছিল, মিউটেক্সটা লক করছিল সেটা কিন্তু আনলক করে দেয়, ওকে। তো এই জন্য আমরা কিন্তু পরের বার আমরা কিন্তু আবার লক করতে পারতেছি, কারণ হচ্ছে ওই ওয়েট করার সময় এখানে আমরা মিউটেক্সটা তখনই এই জন্য পাঠাই যাতে মিউটেক্সটা কি করে দেয়, আনলক করে দেয়। আমার এই ফাংশনটা মূলত ওয়েট ফাংশনটা কি করে, এই মিউটেক্সটা আমার যে ওয়েটটা কল হয়েছে, ওয়েটটা কল হওয়ার পর এই মিউটেক্সটা তখন আনলক করে দেয়, তখন আমরা পরে আবার লক করতে পারি এটাকে, ওকে। তো নরমালি এভাবে হয়। আর যখন আমরা সিগন্যাল দেই তখন কিন্তু মানে লক মানে আনলক করে না, বা বা লক করা আনলকের কোনো দরকার পড়ে না, এই জন্য এখানে কিন্তু আমরা মিউটেক্সটা পাঠাই না, আমরা শুধুমাত্র একটা আর্গুমেন্ট একটা পাঠাই, জাস্ট হলো গিয়ে আমার যেটাতে মূলত সিগন্যাল পাঠাই সেটা পাঠাইয়ে দিই। আর ওয়েটের সাথে আমরা মূলত কি পাঠাই, মিউটেক্স লকটা পাঠাই, যাতে ওইটা যে লক করে আছে সেটা মূলত আনলক করে দেয়, ওকে। তো এই জন্য মূলত পরের বার আমরা আবার লক করি, আবার আনলক করতে পারি, এরকম আর কি। তো 1 নাম্বার স্টুডেন্ট তো এই জায়গায় আছেন, 2 নাম্বার স্টুডেন্ট আসলো, তো আবার লক করলো, কারণ ওইটা তো আনলক হয়ে আছে, তাই তো। তো লক করলো, তো শাটল অ্যারাইভ নাকি না, এখনো দেখতেছে শাটল অ্যারাইভ না, কন্ডিশন ফলস, ওকে। ওয়েট কাউন্ট কত, 1 থেকে এখন কত হয়ে যাবে, 1 আগে ছিল, তারপর 1 থেকে 2 হয়ে যাবে। তো এটা মূলত শেয়ার ভেরিয়েবল, ওকে। তো 1 থেকে 2 হয়ে গেল, এখানে বলছে যে এই যে থ্রেড শেয়ার ফলোইং ভেরিয়েবল। আচ্ছা, তো 2 হয়ে গেল, তারপরে এখানে দেখতেছে এই কন্ডিশন শাটল অ্যারাইভ করে নাই, এই কন্ডিশন ট্রু, তার মানে এখানে ভিতরে যাবে। তো তারপর আবারও সেম ওই স্টুডেন্টটা 2 নাম্বার স্টুডেন্টটাও কি হবে, এইটার জন্য ওয়েট করতে থাকবে এবং মিউটেক্সটা আনলক করে দিবে। তো সাপোজ এভাবে 3 নাম্বার স্টুডেন্ট আসলো, তখন ওয়েটিং কাউন্টের ভ্যালু 3 হয়ে যাবে এবং 3 নাম্বার স্টুডেন্ট ওয়েট করবে। তো এইভাবে সাপোজ মানে সাপোজ ধরলাম হচ্ছে 7 নাম্বার স্টুডেন্ট আসলো, তখন হচ্ছে গিয়া এবার এখানে আমার এইভাবে প্লাস হইতে হইতে 3 এর জন্য প্লাস হবে, 4 এর জন্য প্লাস হবে, 6 এর জন্য প্লাস হবে, 7 এর জন্য প্লাস হয়ে এভাবে 7 হবে, এবং আমার এই 7 নাম্বারটা এভাবে এখানে ওয়েট করে থাকবে, ওকে। আচ্ছা, তো এখন সাপোজ আমার শাটলটা অ্যারাইভ হইছে, সাপোজ আমার শাটলটা অ্যারাইভ হইছে। তো অ্যারাইভ হলে নরমালি কি হবে, আমার এই যে ইভাইউ শাটল থ্রেড সেখানে মূলত আমার এখানে ভিতরে আসলো, এবং আসার পরে এখানে মূলত যেটা হবে সেটা হলো গিয়ে আমার শাটল অ্যারাইভ এটা ট্রু করে দিবে।
আচ্ছা, ধরলাম আমার শাটলটা অ্যারাইভ হয়েছে। তো অ্যারাইভ হওয়ার পরে আমার কোনো একটা স্টুডেন্ট আসছে, আমি ধরে নেই আমার শাটল অ্যারাইভ হয়েছে এবং সেইটা হলো গিয়ে আমার মানে যেটা হবে সেটা হলো গিয়ে আমার উম, আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হচ্ছে শাটল অ্যারাইভ হয়েছে, আমি এখন এখান থেকে দেখাই, তারপরে আমি আবার এখানে দেখাবো যে শাটল অ্যারাইভের পর যদি স্টুডেন্টরা আসে সেক্ষেত্রে মূলত সে কি করে আসলে। তো এটা গেল নর্মাল ফ্লোটাই আমরা দেখি। তারপরে সাপোজ আমার স্টুডেন্টরা ওয়েট করতেছে, তো এতজন স্টুডেন্ট এবং এই মানে আমার এই ভেরিয়েবলের জন্য মূলত ওয়েট করতেছে। তো এখন মূলত আমার শাটল অ্যারাইভ হইলো, তো আমি কি দিলাম, আমার শাটলটা আমার নর্মালি অ্যারাইভ ট্রু দিয়ে দিলাম। ওকে ওকে, তো এখন আমরা শাটল থ্রেটে আছি। তো এখন আমার এটা ট্রু, এখন আমি জানি আমার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে কে। তো এখন আমার স্টুডেন্টরা কে থেকে বেশি হইতে পারে, কম, আবার কে থেকে কম হইতে পারে। কে থেকে যদি কম থাকে তাহলে ডিরেক্ট আমি ওই স্টুডেন্টকে কি করে দিব, বোর্ড করে দিব। আর কে থেকে যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম আমি কেটা নিব, ঠিক আছে। তো আমি এখানে মূলত যেটা করতে পারি সেটা হলো একটা এক্সট্রা ভেরিয়েবল নিয়ে নেই, যেখানে যেহেতু বলছে এখানে আমি লোকাল এক্সট্রা ভেরিয়েবল নিতে পারবো। তো আমি এটার নাম দিলাম হচ্ছে সাপোজ এন দিলাম। তো আমি এখন কি করতেছি, ম্যাক্স আমার যেটা আছে কে হয় সেটা নিবে, অথবা আমার যেটা আছে সেটা হলো কি আমার ওয়েটিং কাউন্ট, এইটা এই দুইটার মধ্যে ম্যাক্সিমামটা নিবে। ওকে, সো আমি ওয়েটিং কাউন্ট দিয়ে দিই, ওয়েটিং কাউন্ট। তো সাপোজ আমার কে এর ভ্যালু, আমি আমার তো সাপোজ আমি কে এর ভ্যালু দেয়া নাই, তো সাপোজ কে এর ভ্যালু 10 যদি দেয়া থাকে, তো এই সিনারিতে কি হবে, এই সিনারিতে ওয়েটিং কাউন্ট আছে 7। সো যেটা হবে সেটা হলো কি আমার এন এর ভ্যালুটা 7 হয়ে যাবে, তাই তো। সো এন এর ভ্যালুটা 7 হবে এবং এই জিনিসটাই হওয়ার কথা ছিল, যদি কম ওয়েট করে সেক্ষেত্রে আমরা সবগুলোকেই কি করে দিচ্ছি, সবগুলোকেই আমরা বোর্ড করে দিচ্ছি। আচ্ছা, সাপোজ এখানে কে এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 5, সাপোজ 5 দেয়া আছে, তো এই ক্ষেত্রে মূলত এখানে কি আসবে, এন এর ভ্যালু এখানে ম্যাক্সিমাম 5 আর 7 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 5, তার মানে এন এর ভ্যালু 5 হবে এবং এই জিনিসটাই হওয়ার কথা ছিল। আমার কে ম্যাক্সিমাম 5টা নিতে পারে, সো আমার 5টা নিচ্ছে। আর আমার আগের সিনারিতে কে ম্যাক্সিমাম 10টা নিতে পারে, আমার 7 জন আছে, তার মানে ম্যাক্সিমাম 10টা নিতে পারে, আমি তো 7 জন অবশ্যই নিতে পারবো। এবং এখানে দেখতেছি আমার ম্যাক্সিমাম মানে এখানে আমার ম্যাক্সিমাম না হয় আলটিমেটলি মিনিমাম হবে, সরি। সো এখন আমি এখন ম্যাক্সিমাম দিতেছি মানে হচ্ছে 10 আর 7 এর মধ্যে ম্যাক্সিমাম 10ই নিয়ে নিচ্ছি, তাই তো। কিন্তু এই জিনিসটা হওয়ার কথা না। তো এখানে মূলত হবে হচ্ছে কি মিনিমাম। কিভাবে মিনিমাম হবে, কারণ হচ্ছে কি আমি আবার দেখি আমার এখানে 10 আছে 7 আছে, তো এখন আলটিমেটলি 10 আর 7 এর মধ্যে মিনিমাম কি 7। তো আলটিমেটলি এখানে আমার এন এর ভ্যালুটা 7 হচ্ছে এবং এই জিনিসটাই হওয়ার কথা ছিল। কিভাবে হওয়ার কথা ছিল, এইভাবে হওয়ার কথা ছিল। আমার এখানে বলা আছে যে আমার হয় কে ম্যাক্সিমামটা নিবে, অথবা মানে ফিওয়ার ইফ লেস দেন কে আর ওয়েটিং, তার মানে কে থেকে যদি কম মানুষ, কম স্টুডেন্ট যদি ওয়েট করে সেই ক্ষেত্রে আমরা মূলত এই কম স্টুডেন্টকে দিয়েই বোর্ড করে নিব। সো এই ক্ষেত্রে 7 দিয়ে বোর্ড হচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে সাপোজ এখানে আছে ম্যাক্সিমাম 5টা ইয়ে করতে পারে, ক্যাপাসিটি নিতে পারে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমার কোয়েশ্চেন অনুযায়ী আমার ম্যাক্সিমাম যে কয়টা ইয়ে করতে পারে সে কয়টাই আমি নিব। আমি হচ্ছে গিয়ে কি আমার 60টা স্টুডেন্ট ওয়েট করতেছে, মানে আমি 7 জনকে দিতে পারবো না, আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে হচ্ছে 5। সো আমি 5 কে নিব এবং আমার এখানে মিনিমামটা কি আসলে ইয়ে করতেছে, আমার 5 আর 7 এর মধ্যে মিনিমাম হচ্ছে 5 এবং 5টা ইয়ে করতেছে। সো এই কন্ডিশনে খাটতেছে। আবার 10 আর 7 হইলে আমার কে ভ্যালু সাপোজ 10 হইলো, সেই ক্ষেত্রে আমার 7, সো আমার 7টাই মূলত, বা 10 আর 7 এর মধ্যে 7 ছিল, সো 7টাই মূলত ইয়ে করতেছে, সো 7টা বোর্ড হচ্ছে। তো আমার মানে যেভাবে কোশ্চেনে বলছে সিনারিওতে আমি ওইভাবেই কাজটা করতেছি। সো আমি এখানে মিনিমাম নিয়ে নিলাম। আর ম্যাক্সিমাম কেন নিলাম না, ম্যাক্সিমাম নিলে যেটা হইতো সেটা হলো কি আমার এখানে 10 থাকতো, আমার ক্যাপাসিটি আছে 5, তো আমার 10 কে মূলত নিয়ে নিত, ঠিক আছে। সো 10 কে নিয়ে নিত, কারণ আমার এখানে ম্যাক্সিমাম দেখতো যে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম 10 এবং আমার 10 কে নিয়ে নিত, কারণ হচ্ছে আমার ওয়েটিং কাউন্ট যদি 10 হইতো সেক্ষেত্রে আমার 10 কে নিয়ে নিত, বাট আমার ক্যাপাসিটি আছে 5। সো ম্যাক্সিমামের জন্য হবে না, এখানে মূলত আমরা মিনিমামটা নিতেছি। আচ্ছা, তো এখন আমাদের প্রত্যেকটার জন্য এই যে স্টুডেন্ট 7টা, বা ধরি আমরা মূলত এখানে কে এর ভ্যালু ধরি হচ্ছে 7, এখানে আছে হচ্ছে 7, মানে কে এর ভ্যালু ধরি হচ্ছে 10 আর এখানে ওয়েটিং কাউন্ট আছে হচ্ছে 7। তো আমার এখানে সাপোজ 7 ইয়ে হলো। তো আমার 7টা স্টুডেন্ট মূলত কি আছে, ওয়েট করে আছে, কার জন্য, এই এর জন্য ওয়েট করেছে। তো আমাদের কি করা লাগবে, সিগন্যাল করা লাগবে, সিগন্যাল ইয়ে করা লাগবে। তো কতবার করা লাগবে, যতবার হচ্ছে আমার ওয়েট করে আছে, তাই তো। মানে সিগন্যাল কি করে, সিগন্যাল হচ্ছে এই যে ওয়েট করে আছে যতবার, ততবার মূলত আমার কি করে
সিগন্যাল যেটা করে এই ওয়েটকে ছেড়ে দেয়, ঠিক আছে। তো এই মিউটেক্সটা তখন আবার লক হয়, তারপরের কাজগুলো করে, বোর্ড করবে, তারপরে নর্মাল কাজগুলো করবে। তো এখানে ব্রডকাস্ট দিব না, কারণ ব্রডকাস্ট দিলে যেটা হবে সেটা হলো গিয়ে আমার যতগুলো ওয়েট কেটে আছে সবগুলা মূলত খুলে যাবে। তো আমি ব্রডকাস্ট না দিয়ে নর্মালি কি করব, নর্মালি যেটা করব সেটা হলো গিয়ে এখানে আমি মানে যেটা করি সেটা হলো গিয়ে ফর লুপ দিই। তো ফর লুপ দিলাম ইন্ট i ইজ ইকুয়াল টু, আমি দিতে পারি 1 থেকে i লেস দেন ইকুয়াল টু আমার কত n পর্যন্ত দিব, মানে 7 বার আমি ইয়ে করব, সিগন্যাল দেব। আচ্ছা, সো তারপরে i প্লাস প্লাস দিলাম। তো এখানে যে জিনিসটা করব সেটা হলো গিয়ে, তো এখানে যে জিনিসটা করব সেটা হলো গিয়ে ফার্স্টে আমি কি করব, সিগন্যাল দিব। তো সিগন্যাল দেই, কাকে সিগন্যাল দিব, এই যে ওয়েট করে আছে সিবি শাটল অ্যারাইভড, এটার জন্য। সো আমি সিগন্যাল দিব হচ্ছে সিবি শাটল অ্যারাইভড এই ভেরিয়েবলকে। আচ্ছা, তো সিগন্যাল দেওয়া শেষ। এখন আমার কি করার কথা, এখন আমার যেটা হবে সেটা হলো গিয়ে নর্মালি যেটা হয় সেটা হলো গিয়ে এটা সিগন্যাল দিবে আমার, এটা সাপোজ আই এর ভ্যালু 1 তখন এটা সিগন্যাল দিচ্ছে, ওকে। আই এর ভ্যালু 2 তখন এটা সিগন্যাল দিচ্ছে। বাট সিগন্যাল দেওয়ার পরে নর্মালি কি হবে, এখান থেকে নিচের লাইনগুলো পরে যেগুলো আমরা লিখবো ওইগুলো হয়ে যাবে, কিন্তু সিগন্যাল দেওয়ার পর আমাদের ওয়েট করার কথা, কিসের জন্য ওয়েট করার কথা, আমার যেটার জন্য ওয়েট করার কথা সেটা হলো গিয়ে আমার স্টুডেন্ট কি বোর্ড হইছে নাকি, এই যে সিবি স্টুডেন্ট বোর্ড, এই যে স্টুডেন্ট বোর্ড হইলে নর্মালি কি করে, স্টুডেন্ট সবগুলো স্টুডেন্ট যেগুলো বোর্ড করার কথা সেগুলো হইলে নর্মালি এটা সিগন্যাল। তো এটার জন্য আমাদের ওয়েট করতে হবে, কারণ না হলে আমার নিচের গুলা হয়ে যাবে। সো আমি এখানে কি দিয়ে দিব, ওয়েট করব, কার জন্য ওয়েট করব, আমার হচ্ছে গিয়ে সিবি স্টুডেন্ট বোর্ড, এটার জন্য ওয়েট করব। সো আমি এখানে সিবি স্টুডেন্ট সবগুলো স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত বোর্ড না হয় ততক্ষণ পর্যন্ত আমি কি করব, ওয়েট করব, আমার শাটলটা ছাড়বো না। শাটলটা হলো গিয়ে আমার মানে ডিপার্ট করব না। সো নিচের দিকে তো আমি অবশ্যই ডিপার্ট লিখবো, তাই না, তো আমার নিচের দিকে যাবে না ততক্ষণ পর্যন্ত এখানে আটকা পড়ে থাকবে। তো এখানে ওয়েটের সাথে আমরা জানি আমাদের মিউটেক্সটা দিয়ে দিতে হয়, সো এখানে আমি মিউটেক্সটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এই হলো গিয়ে অবস্থা। আমার প্রথমে শাটলটা কি করতেছে, প্রথম স্টুডেন্টের জন্য সিগন্যাল পাঠাইলো, তো এখানে খুলে গেল, সাপোজ 1 নাম্বার স্টুডেন্টের জন্য সিগন্যাল পাঠাইলো, তো 1 নাম্বার স্টুডেন্ট এখান থেকে সরে এখানে বোর্ড হয়ে যাবে, এবং এটা মূলত কি করবে, বোর্ড হয়ে যাওয়ার পর এটা মূলত একটা সিগন্যাল দিবে। সো এখানে মানে ওইটার জন্য এই সিগন্যালটা কি হয়ে যাবে, এটা ওয়েটটা খুলে যাবে। তারপরে আবার 2 নাম্বার স্টুডেন্ট জন্য একইভাবে এখানে মূলত যেটা হবে সেটা হলো কি, এখানে এটা থেকে সরে এখানে বোর্ড হবে, তারপর 3 নাম্বার স্টুডেন্টের জন্য এভাবে হবে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যখন সিগন্যাল দিবে তখনই মূলত আমার পরেরটাতে যাবে আর কি। তো এখন নর্মালি আমার যখন সিগন্যালটা দিল, আমার ওয়েট যে করতেছে এই যে সিবি স্টুডেন্ট বোর্ডের জন্য, তো এখানে আমার এটা সিগন্যাল দিচ্ছে। তো সিগন্যাল দেওয়ার পরে আমার মূলত শাটলটা আমরা নিচের দিকে কি করে দিব, ডিপার্ট করে দিব। আচ্ছা, তো এখন এই যে এতজন স্টুডেন্টকে আমরা কি করে দিছি, এখানে এতজন স্টুডেন্টকে আমরা আলটিমেটলি কি করতেছি, বোর্ড করতেছি, তাই তো। এখান থেকে ওয়েট থেকে সেটা আলটিমেটলি এগুলা কি হচ্ছে, বোর্ড হচ্ছে। সো আমরা বোর্ড করতেছি, তার মানে এই স্টুডেন্ট গুলা শাটলের মাধ্যমে চলে যাবে, তাই তো। সো ওয়েটিং কাউন্টটা কি করব, তারপরে আমরা এখানে বের হয়ে আমরা ওয়েটিং কাউন্টটা, ওয়েটিং যেটা বলছে অলরেডি যে ওয়েটিং কাউন্টটা আমরা রিকোয়ার্ড অনুযায়ী মানে চেঞ্জ করব, আপডেট করব। সো ওয়েটিং কাউন্ট আমরা কি করব, ওয়েটিং কাউন্ট আমরা আমরা কয়টা স্টুডেন্ট দিয়ে করছি, বোর্ড করছি এনটা স্টুডেন্ট। সো ওয়েটিং কাউন্ট মাইনাস ইকুয়াল টু এন দিয়ে দিব। সো এনটা স্টুডেন্ট আমরা অলরেডি কি করে ফেলছি, আমরা অলরেডি মানে হচ্ছে গিয়ে মানে বোর্ড করে ফেলছি। আচ্ছা, তো এখন আমার যে শাটল অ্যারাইভড হয়েছে সেই শাটল অ্যারাইভটা আমি ফলস করে দিতে পারি এবং সেটাকে ডিপার্ট করে দিতে পারি, ওকে। তো আমি যেটা করি সেটা হলো কি, যে শাটল অ্যারাইভড সেটাকে হচ্ছে ফলস করে দেই, তারপর হচ্ছে কি আমার শাটল মানে ডিপার্ট যেটা আছে বলছিল যে ডিপার্ট কল করবে, সো ডিপার্ট দিয়ে দিই। তার মানে কি হচ্ছে, ডিপার্ট হওয়ার মাধ্যমে আমার শাটলটা ছেড়ে যাচ্ছে, তার মানে এখন আমার কোনো শাটল অ্যারাইভ নাই, শাটলটা অ্যারাইভটা আমি ফলস করে দিলাম, ওকে। আচ্ছা,
তো তারপরে যেহেতু ফলস করে দিছে, এখন আমার ওই যে মানে এখন আমার যে শাটল অ্যারাইভ ছিল, সাপোজ আমার এখানে শাটল অ্যারাইভ হয়েছে এবং এই কাজগুলো করতেছে, তখন আমার এই থ্রেডের মধ্যে স্টুডেন্ট আসলো, তখন যেটা হবে আমার যদি দেখে যে শাটল অ্যারাইভ আছে, তখন মূলত এরা কি করতেছে, এরা ওয়েট করতেছে, কারণ এই সিবি কিউ ওপেন এটার জন্য ওয়েট করতেছে যে আমার এইটা যতক্ষণ পর্যন্ত আমার শাটলটা ডিপার্ট না হয় ততক্ষণ পর্যন্ত সেই স্টুডেন্টগুলো ওয়েট করবে যারা আসলে শাটল অ্যারাইভ হওয়ার পরে আসছে। তো তাদের ওয়েটিং কাউন্টটাও কিন্তু আপডেট হচ্ছে না। সাপোজ 7 এর পরে 8 নাম্বার স্টুডেন্ট আসলো, কিন্তু ও আসছে হচ্ছে গিয়ে শাটল অ্যারাইভ হওয়ার পরে, তো ওর যেটা হবে সেটা হলো গিয়ে এখানে হোয়াইল লুপের ভিতরে দেখবে যে শাটল অ্যারাইভ হয়েছে নাকি, এখন দেখতেছে ট্রু, কারণ এখানে আমরা ট্রু করে দিছি, তাই তো। তো ট্রু দেখতেছে, তারপরে মূলত এখানে ও আটকা পড়ে থাকবে, ওয়েট করে থাকবে। তো 8 নাম্বার স্টুডেন্ট এখানে মূলত আটকা পড়ে আছে, ও হচ্ছে গিয়ে ইয়ে করতে পারতেছে না। তো এইরকম সাপোজ 9 নাম্বার স্টুডেন্ট আসলো, সো 9 নাম্বার স্টুডেন্ট শাটল অ্যারাইভ হওয়ার পরে আসলো, তো 9 নাম্বার স্টুডেন্ট এরকম এটা ট্রু হয়ে যাওয়ার পরে এখানে আটকা পড়ে থাকবে। সো 8 9 সাপোজ এখানে আটকা পড়ে আছে, ওদের জন্য এখানে কাউন্টটাও আপডেট হয় না, তো এখানে আগে থেকে 7 ছিল। আচ্ছা, তো এখন ওদের জন্য কি করা লাগবে, এখন আমার যে শাটলটা দিয়ে হয়েছে এখানে ওরা আটকা পড়ে আছে, সো আমার এইটা ডিপার্ট হওয়ার পরে আমার মূলত কি করতে হবে, এখানে যে ওয়েট করে আছে এটার জন্য এটাকে আমাদের কি করে দিতে হবে, সিগন্যাল দিয়ে দিতে হবে। তো আমরা চাইলে মানে এখানে কতজন স্টুডেন্ট আসছে এটা তো আমরা জানি না, তাই তো, এটা তো জানি না। সো আমরা যেটা করি সেটা হলো কি আমরা ব্রডকাস্ট দিয়ে করে দিই। তো যারা আসলে এই মানে ভেরিয়েবলের জন্য, কন্ডিশনাল ভেরিয়েবলের জন্য মূলত ইয়ে করতেছে, ওয়েট করতেছে, তাদের সবার ওয়েটটা একই সাথে খুলে যাবে। ব্রডকাস্টে যেটা করে এই যে কন্ডিশনাল ভেরিয়েবল দিয়ে আমরা দিব, সেই কন্ডিশনাল ভেরিয়েবল উপর বেস করে যারা যারা ওয়েট করতেছে সবারটা খুলে যাবে। ওকে, সো আমরা যেটা করি সেটা হলো গিয়ে এখানে, আর এখানে ব্রডকাস্ট কেন দিব না, এখানে ব্রডকাস্ট দিলে এখানে সাপোজ অনেকগুলা ওয়েট করতেছে, তাই তো, অনেকগুলা ওয়েট করতেছে, তো আমরা কিন্তু সবগুলাকে দিচ্ছি না, এখানে একটা মিনিমাম ভ্যালু নিচ্ছি। তো এখানে দেখা যাইতে পারে এখানে ভ্যালুটা অনেক বড়, আর এখানে 5, তো এখানে বড় থাকার কারণে 5 জন বাদ পড়ে যাচ্ছে, তো আমাদের 5টা স্টুডেন্টকেই কি দিতে হবে, সিগন্যাল দিতে হবে। সো এই জন্য আমরা এখানে সিগন্যাল ইউজ করতেছি। আর আমাদের যদি সবগুলাকে এখানে দেখতেছি আমাদের কতজন ওয়েট করতেছে ডাজেন্ট ম্যাটার, আমাদের যতজন স্টুডেন্ট ওয়েট করতেছে সবাইকে আমাদের ওই শাটলটা ডিপার্ট হওয়ার পরে তাদেরকে আবার মানে খুলে দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে লাইনে আসার জন্য। তো এখন যেটা হবে সেটা হলো গিয়ে ওদেরকে কি করে দিব, আমরা ডিরেক্টলি ব্রডকাস্ট করে দিব। সো এখানে মূলত ব্রডকাস্ট সিগন্যাল দিলাম। তো এই ক্ষেত্রে আমরা নরমালি কি দিয়ে দিব, এখানে ওয়েট করতেছে হলো সিবি কিউ ওপেন, সো এটার জন্য দিয়ে দিব সিবি কিউ ওপেন, এটার জন্য আমি দিয়ে দিলাম, ব্রডকাস্ট দিয়ে দিলাম। ওকে, তো এখানে কিন্তু আমরা মিউটেক্সটা পাঠাই না, কারণ কি মিউটেক্সটা আমরা ওয়েটের ক্ষেত্রে পাঠাই, কারণ হচ্ছে ওয়েট কি করে, ওয়েট হচ্ছে লকটাকে আনলক করে দেয়, ওই যে লকটা করছিল এটাকে আনলক করে দেয়। আচ্ছা, আর তারপরে আবার এখানে আসার পরে নরমালি আবার লক করে দেয়, মানে ওয়েট এইভাবে কাজ করে আর কি, মানে মিউটেক্সটাকে তারপরে আবার এটার ওয়েটের কাজ শেষ হওয়ার পরে এটাকে আবার লক করে দেয়। ওকে, আচ্ছা, তো এখানে মূলত আমরা সিগন্যালটা পাঠাইছি, তার মানে নরমালি যেটা হয় সেটা হলো গিয়ে যারা যারা ওয়েট করতেছিল সবাই একসাথে মূলত ওয়েটটা শেষ হয়ে যাবে। তো 8 নাম্বার এখানে 7 ছিল, তো 8 নাম্বার স্টুডেন্ট এখানে আসবে, আসার পরে ওর মূলত 7 থেকে 8 হয়ে যাবে, 8 হয়ে যাবে। সো 8 হইলো। ওকে, তারপরে হচ্ছে এখানে আবার ও আবার এখানে যতক্ষণ পর্যন্ত শাটল না আসে, তো সাপোজ আসলো না, তো নরমালি আগের মতো আবার আগের ফ্লোতে এখানে ওয়েট করতে থাকবে। তারপরে আবার আরেকটা শাটল আসলে আবার ওর জন্য সেম একই কাজটা হবে। তো এরকম 9 নাম্বার স্টুডেন্ট এখানে 8 থেকে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। তারপরে এখানে ও সেম একইভাবে এখানে 8 9 এখানে ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত শাটল না আসে, আর যদি আসে তারপরে আবার নরমালি ওই আগের মতো আবার এই প্রসেসগুলো করে আবার কাজ নরমালি করবে আর কি। ওকে, তো এই হলো অবস্থা। তো ব্রডকাস্ট সিগন্যাল করার পরে মূলত আমাদের কাজটা শেষ, সো আমরা মূলত আনলক করে দিচ্ছি। সো এইটাই হলো মূলত আমাদের এই কোয়েশ্চেনের আনসার। এখানে আনলকটা এখানে উপরে দিয়ে দিই, সো আনলক। সো এখানে মূলত আমাদের এটাকে আনলক করে দিচ্ছি। সো এই হলো কি আমাদের এই কোয়েশ্চেনের যে আনসারটা সেটা। তো হোপফুলি সবাই বুঝতে পারছি, এটা এভাবে আমাদের করতে হবে, এবং অনেকগুলো থ্রেডটা মূলত এইভাবেই কাজ করে যে একসাথে এটা হচ্ছে ওইটা হচ্ছে আমরা লক করতেছি আনলক করতেছি, এবং কোনটাকে সিগন্যাল পাঠাচ্ছি, কখন ওয়েট করতেছি, তারপর কখন হচ্ছে আমরা মূলত ব্রডকাস্ট সিগন্যাল পাঠাচ্ছি, এই জিনিসগুলো আমাদের ভালোভাবে আর কি করা লাগবে। এবং এইটা যেটা দেয়া আছে ওইটার উপর বেস করে আমাদের এখানে মূলত ওই কোডটা লেখা লাগছে। এইটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, এবং এখানে বলেই দিছে যে এইটা আমরা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা,
সো আমাদের মূলত ডিপার্টটাও লিখলাম ঠিকঠাক ভাবে, তারপরে লোক এখানে কি করছি, ওয়েটিং কাউন্টটা আপডেট করতেছি, তাই তো। তারপরে এখানে মূলত সিগন্যাল পাঠাচ্ছি, তারপরে নরমালি আমরা মূলত যে স্টুডেন্টদের ক্যাপাসিটি অনুযায়ী এখানে স্টুডেন্টদের মানে বোর্ড করতেছি। সো এই জিনিসগুলো আমরা মূলত করে ফেললাম। তো এখন যদি আমরা 3 এর এ নাম্বার দেখছি, এখন 3 এর বি সি নাম্বার দেখি। সো বি নাম্বার কোয়েশ্চনে কি বলছে, বি নাম্বার কোয়েশ্চনে বলছে যে ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ লকিং মেকানিজম নিডেড ফর ইয়োর থ্রেডস ইন দ্য প্রিভিয়াস প্রবলেম কনসিডার দ্য ফলোইং কোড। তো বলছে যে এখানে আমার নরমালি যে লক করতেছি আনলক করতেছি, এটার জন্য আমরা এইটা যদি কনসিডার করি, এই কোডটা যদি কনসিডার করি, এখানে কি হচ্ছে, প্রথমে মানে লকটা কি করে দিচ্ছে, ফলস করে দিচ্ছে। তারপরে মূলত একোয়ার করার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো কি, আমার যতক্ষণ পর্যন্ত আমার লকটা ট্রু থাকে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকতেছে, আর যখন আমার লকটা কি হয়ে যায়, ফলস হয়ে যায়, তখন যেটা হচ্ছে সেটা হলো কি, আমার লকটাকে ট্রু করে দিচ্ছে। আচ্ছা, নরমালি এইভাবে হচ্ছে। এখন আমি দেখি কোয়েশ্চনটা কি বলছে। কোয়েশ্চন বলছে যে যদি আমার এখানে একুয়াটা কি করে, যদি আমার এখানে যেটা মানে অন্য একটা প্রসেস যদি লক আগে থেকেই ট্রু করে রাখে, তো তখন পর্যন্ত আমার এখানে মূলত এখানে ওয়েট করে, তাই তো, হোয়াইল এখানে মূলত আটকা পড়ে থাকে। আর যখনই আমার লক ওটা ছেড়ে দিল, তার মানে লক ওটা কি করে দিছে, ফলস করে দিছে, তখন যেটা হয়, তখন হলো গিয়ে আমার এখান থেকে বের হয়ে যায়। এখান থেকে বের হয়ে যায় ওই আরেকটা প্রসেস যে লকের জন্য একুয়ারের রিকোয়েস্ট করছে, ও মূলত লকটাকে ট্রু করার সুযোগ পায় আর কি। সাপোজ হচ্ছে কি এ প্রসেস, ও লক করার ট্রু করার সুযোগ পায়। সো এভাবে মূলত আমার লক আনলকটা কাজ করে। তো এখানে মূলত লকেটটা দেয়া আছে। এখন আমরা দেখি এখানে মূলত কি হয়। এখানে যেটা বলছে বি নাম্বারে, সেটা হলো গিয়ে হোয়াট প্রবলেমস মে অ্যারাইজ উইথ দ্য অ্যাবাভ ইমপ্লিমেন্টেশন অফ লক। তো এই ইমপ্লিমেন্টেশন, লকের ইমপ্লিমেন্টেশনে কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, তো এটা জানতে চাইছে। তারপরে বলছে প্রপোজ আ সলিউশন টু টেকেল দ্য প্রবলেমস। আচ্ছা, প্রথমে আমরা প্রথম পার্টটা দেখি আমরা কি প্রবলেম হইতে পারে। তো বি নাম্বার যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে সাপোজ আমার ওই যে আমার এটা আমার বলছে ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য লকিং মেকানিজম নিডেড ফর ইয়োর থ্রেডস ইন দ্য প্রিভিয়াস প্রবলেম। তো এখানে প্রিভিয়াস প্রবলেম আমার থ্রেড দুইটা ছিল, রাইট, থ্রেড 1 আর থ্রেড 2 দুইটা ছিল। সো আমি এখানে দিয়ে দিই থ্রেড 1 থ্রেড 2। আচ্ছা, সো এখন দুইটার আন্ডারে আমি এমন একটা সিনারিও দাঁড় করাই যেখানে মূলত প্রবলেম হবে। সো মে এরাইজ উইথ প্রবলেমস, হোয়াট প্রবলেমস মে এরাইজ, তার মানে প্রবলেম এরাইজ করবে এরকম একটা সিনারিও আমরা দেখাই, শো করি। ওকে, তো সাপোজ আমার থ্রেড 1 আমার মূলত কাজ করতেছে। তো আমার থ্রেড 1 হচ্ছে গিয়া এই হোয়াইল থ্রেড 1 সাপোজ লকটা একোয়ার করতে চাচ্ছে। ওকে, একোয়ার ফাংশনকে কল দিল। তো একোয়ার ফাংশনকে কল দেওয়ার পর যেটা হবে সেটা হলো গিয়ে আমার একোয়ার ফাংশনকে কল দিল। একোয়ার ফাংশনকে কল দেওয়ার পরে এখানে আমার আসার পরে যেটা হবে সেটা হলো গিয়ে এই হোয়াইল, এই লক যেটা আছে, হোয়াইল এখানে আমি যদি লক, যতক্ষণ পর্যন্ত আমার লক কি হয়, যতক্ষণ পর্যন্ত আমার লকটা মানে ট্রু আছে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় আটকা থাকবে। তো আমার সাপোজ এইটা হওয়ার পরে সাথে সাথেই আমার কি হয়ে গেল, এটা যদি ডিশিডিউল হয়ে যায়, থ্রেডটা যদি ডিশিডিউল হয়ে যায়, তখন কি হবে। তো এই লাইনের কাজ করার পরে এই লাইন সাপোজ এই লাইন থেকে বের হয়ে গেল, কারণ হচ্ছে কি আমার লকটা ফার্স্টে দেখলাম হচ্ছে আমার লকটা ফলস। তো ফার্স্টে যেহেতু আমার লকটা ফলস আছে, লকটা হচ্ছে ফলস, তো ফলস হওয়ার পরে এখানে ফলস হইলো, তো হোয়াইলের ভিতরে আর যাবে না। মানে এখানে বারবার বারবার এখানে এমটি বডি আছে, সো বারবার এইটার মধ্যে আটকা পড়ে থাকবে না। আমার যেটা হবে এখানে ইনস্ট্রাক্টর পয়েন্টারটা থাকবে, তাই তো, এখানে ইনস্ট্রাক্টর পয়েন্টার থাকবে থ্রেড 1 এর জন্য। তো সাপোজ এই লাইন করার পরে এই লাইন করা শেষ, এই লাইনের কাজ করা শেষ, বাট এই লাইনের কাজ করা বাকি। এর আগে এই লাইন করার পরে ও হচ্ছে ডিশিডিউল হয়ে গেল। তো আমরা সাপোজ এখন এই লাইন করার পরে এটাকে কি দিয়ে দিলাম, এটাকে হচ্ছে গিয়ে, আচ্ছা এইভাবে ডট ডট না দিলেও সমস্যা নেই, এখানে আমি এখানে ডিশিডিউল করে দিলাম। সো সাপোজ এখানে মূলত থ্রেড 1 ডিশিডিউল আমি দিয়ে দিলাম, ডি শিডিউল। তো তখন থ্রেড 1 যে শিডিউল আছে, তখন সাপোজ আমার থ্রেড 2টা শিডিউল হইলো। তো এখন আমার থ্রেড 2টা শিডিউল হওয়ার পর ও সাপোজ কি করলো, ও সাপোজ হচ্ছে কি আমার লকের জন্য মানে লক একোয়ার জন্য কল করলো। সো একোয়ারের জন্য কল করলো, ও সাপোজ লক একোয়ার করার জন্য কল করলো। তো তখন যেটা কি হবে, তখন যেটা হবে সেটা হলো গিয়ে আমার এই যে একোয়ারের ভিতর আসলো, আসার পরে এখানে হোয়াইলের কাজটা করলো, হোয়াইলের কাজটা করে এখন দেখবে কি আমার লকটা ফলস আছে, স্টিল ফলস আছে। তো আমার লকটা ফলস থাকার পরে আমার মূলত এখানে কি হবে,
মানে এই হোয়াইল থেকে বের হয়ে যাবে। তো হোয়াইলের কাজ করে ফেললো সাপোজ, তো আমি এখানে দিয়ে দিই আমার এটা হোয়াইলের কাজ করলো। হোয়াইলের কাজ করার পরে আমার হোয়াইল যেটা আছে আমি ওইটা লিখে দিই। সো হোয়াইলের কাজ করলো, হোয়াইলের কাজ করার পরে সাপোজ এইটা আমার পরের লাইনে করে ফেললো। তার মানে লক যে অ্যাকোয়ার করছে সেই লক ভেরিয়েবলকে ট্রু করে দিল, সাপোজ ট্রু করে দিল। ওকে, সো ট্রু করে দিল। আচ্ছা, তারপরে মূলত এটা আবার সাপোজ এই জায়গায় এসে আবার থ্রেড টু ডিশিডিউল হয়ে গেল। সো আমি দিয়ে দিই ডিশিডিউল। আচ্ছা, তো এখন লক অ্যাকচুয়ালি কি আছে? লক অ্যাকচুয়ালি এখন আছে যেটা, সেটা হলো ট্রু। আর আমরা জানি লক যদি একটা যদি ট্রু করে ফেলে, আই মিন লক যদি একটা থ্রেড যদি অ্যাকোয়ার করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের অন্য কোনো থ্রেডকে ওই লকটা মানে ওইটা ওইটা আবার ওই লককে আবার অ্যাকোয়ার করতে পারবে না, এরকমই তো হওয়ার কথা, তাই তো? তো এখন নরমালি কি হবে এখানে আমরা দেখি। তো এটা ডিশিডিউল হয়ে গেছে, তো নরমালি আবার থ্রেড 1 কে আবার রান করার সুযোগ পাইলো। সো থ্রেড 1 এর ইনস্ট্রাক্টর পয়েন্টার আছে এই জায়গায়, কারণ এই লাইনটা আগের বার করে ফেলছিল। তো তখন কি করবে, লক 1 আবার কি করে দিবে, সেম একই ভাবে লক কে ট্রু করে দিচ্ছে। সো এখানে মূলত যে প্রবলেমটা হচ্ছে, এখানে আবার এই কাজটা করে ফেলতেছে। সো লক ইজ ইকুয়াল টু এখানে ট্রু করে দিচ্ছে। সো দেখতেছি এখানে দুইবার, এখানে থ্রেড 2 ও লক একোয়ার করতে পারছে, থ্রেড 1 ও লক একোয়ার করতে পারছে। সো এই প্রবলেমটা দেখা দিচ্ছে। সো এটা হলো গিয়ে মূলত আমাদের প্রবলেম, ঠিক আছে? সো হোয়াট প্রবলেম, সো প্রবলেম দিয়ে আমি এটা দিয়ে দিই। এখন হলো এটার আমাদের সলিউশন, প্রপোজ সলিউশন দিতে বলছে। তো আমি যদি সলিউশন দেই, সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি সো এই প্রবলেমটা তো আমরা বুঝতে পারছি যে এটা আসলে হচ্ছে কি জন্য, কারণ হচ্ছে কি লক লক আমরা কি করি, কোনো একটা প্রসেস আছে সাপোজ পি, কোনো একটা থ্রেড আছে সাপোজ T1 আর একটা থ্রেড আছে T2। তো যেটা হয় সেটা হলো কি থ্রেড 1 যদি লক একবার করে ফেলে, তো থ্রেড 2 কে সেম ওইটার জন্য আবার লক দেওয়া উচিত না, মানে লক দিব না। একটা একবার করে ফেললে তখন আমার ওই লকটা ওইটার মধ্যেই থাকবে, এইটা আবার লককে ট্রু করতে পারবে না। তো এখানে কি হচ্ছে, এখানে মূলত আমার এই কাজটা করার পরে সাপোজ এটা যদি ডিশিডিউল হয়ে যায়, তখন আবার এটা সুযোগ পাচ্ছে, তো এইটা ট্রু করে নিচ্ছে। তো মাঝখান দিয়ে এটা এক্সট্রা ভাবে ট্রু করে নিচ্ছে। এটা জানতেছে না যে আমার এখানে মূলত এটা অলরেডি আমার একোয়ার করে ফেলছে, বাট এখানে আবার ফেরার পরে এটা মূলত কি করে নিচ্ছে, একোয়ার করে নিচ্ছে। সো এখানে মূলত প্রবলেমটা হচ্ছে। তো এইটা মূলত আমরা অ্যাটমিক ইনস্ট্রাকশন দিয়ে করতে পারি। তো অ্যাটমিক ইনস্ট্রাকশন আসলে কি? এটমিক ইনস্ট্রাকশন আসলে হলো গিয়ে এখানে মূলত হার্ডওয়্যারের হেল্প লাগে। তো এটমিক ইনস্ট্রাকশন বলতে এখানে মূলত আমরা এখানে আলাদা আলাদা ইনস্ট্রাকশন ধরতেছি, তাই তো? সো এখানে আলাদা আলাদা ইনস্ট্রাকশন ধরতেছি, এটা একটা ইনস্ট্রাকশন, এটা একটা ইনস্ট্রাকশন, যার ফলে কি হচ্ছে, এইটা হওয়ার পরে এটা মূলত ডিশিডিউল করার সুযোগ পাচ্ছে। বাট এমনটা যদি হয়তো এই দুইটাকে যদি আমরা একটা ইনস্ট্রাকশন ধরতাম বা এটমিক ইনস্ট্রাকশন ধরতাম, তখন যেটা হয়তো সেটা হলো কি এই দুইটা অবশ্যই অবশ্যই হওয়ার পরে ডিশিডিউল হবে। এমন না যে এই একটা করার পরে ডিশিডিউল হতে পারবে, কারণ হচ্ছে এটমিক 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 মানে হচ্ছে এই দুইটা মাস্ট করা লাগবে, বা মানে দুইটা হচ্ছে এক, ঠিক আছে? সো এইরকম আর কি। তো এখন এখানে একটা ইয়ে আছে, লকিং মেকানিজম আছে, যেটাকে বলা হয় টেস্ট এন্ড সেট। তো আমরা মূলত যে টেস্ট এন্ড সেটে মূলত কি ইউজ করা হয়, এটমিক ইউজ করা হয়, এটমিক ইনস্ট্রাকশন থাকে। সো এখানে মূলত আমাদের হার্ডওয়্যারের হেল্প লাগে আর কি। তো আমরা সিম্পলি কি বলে দিব, আমরা সিম্পলি আমাদের যে এটমিক ইনস্ট্রাকশন গুলো আছে ওইটা আমরা বলে দিব। সো আমরা এখানে সলিউশনটা হবে হচ্ছে কি যেটা, সেটা হলো কি আমি বলবো যে ইউজিং এটমিক টেস্ট এন্ড সেট ইনস্ট্রাকশন। ওকে, ইনস্ট্রাকশন। এবং আমরা স্লাইডে দেখছি যে অ্যাটমিক টেস্ট এন্ড সেট কিভাবে মূলত ইয়ে থাকে। যেমন আমার এখানে ইন্টিজার থাকলো, টেস্ট এন্ড সেট ফাংশন লিখলাম। তো এখানে মূলত একটা মানে অ্যাড্রেস নিবে, তারপরে হচ্ছে এখানে আমার ভ্যালু নিবে। ওকে, তারপরে যেটা হবে সেটা হলো কি আমার ওই যে ওল্ড যেটা আছে সেটাতে মূলত আমার এই অ্যাড্রেসের ভ্যালুটা ফার্স্টে থাকবে। তারপর আমরা মূলত সেই ওল্ডটাকে রিটার্ন করে দিব, ওটাকে রিটার্ন করে দিব, এবং আমার ওই অ্যাড্রেসের মধ্যে নতুন ভ্যালুটা দিয়ে দিব। এটাই মূলত কাজ, এভাবে মূলত কাজ করে। আচ্ছা, তো এইটা এভাবে না লিখলেও সমস্যা নেই, আমরা মূলত বলে দিতে পারি যে আমাদের মূলত এটার সলিউশন হইলো আমরা মূলত ইউজ করব কি
অ্যাটমিক টেস্ট এন্ড সেট ইনস্ট্রাকশন ইউজ করে মূলত আমরা এই লকের কাজটা করব। সো এটাই হলো মূলত আমাদের সলিউশন। আচ্ছা, তো তারপরে এখন সি নাম্বারে আসি। সি নাম্বারে কি বলছে, হোয়াই ইজ ইট নেসেসারি ফর থ্রেডস ইন আ প্রসেস টু হ্যাভ সেপারেট স্টেক। তো মানে কেন মানে থ্রেডের জন্য, থ্রেডস ইন প্রসেস, একটা প্রসেসে বিভিন্ন থ্রেডের জন্য আমরা কেন হচ্ছে সেপারেট স্টেক নেই। সো স্টেক আমরা জানি, স্টেক কি, স্টেক, তারপরে সাপোজ এখানে থাকলো হচ্ছে কিউ, হিপ, সরি এখানে থাকলো হিপ, তো স্ট্যাকটা এদিকে বাড়ে, হিপটা এদিকে বাড়ে। তো প্রত্যেকটা থ্রেডের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কি করি, স্ট্যাক নেই। এটার কারণ কি, আগে আমরা এটা বুঝি স্ট্যাকের মধ্যে কি রাখি। স্ট্যাকের মধ্যে আমরা লোকাল ভেরিয়েবল গুলো রাখি, তারপর ফাংশনগুলো যেগুলো ডিক্লেয়ার করছে এগুলো রাখি, তাই তো। তো আমরা আলাদা আলাদা নেওয়ার কারণ কি, আলাদা আলাদা থ্রেডের জন্য আলাদা আলাদা স্ট্যাক নেওয়ার কারণ হচ্ছে কি, আমার যাতে ইন্ডিপেন্ডেন্টলি ওই দুইটা থ্রেড রান হতে পারে, তাই তো। ইন্ডিপেন্ডেন্টলি সেপারেটলি ওই দুইটা মানে ওই দুইটা থ্রেডটা রান হতে পারে, কারোর সাথে কারো ডিপেন্ডেন্ট না থাকে, এই জন্যই তো নেই। সো এই জিনিসটা সিম্পলি বলে দিব। তো সি নাম্বারে জাস্ট আমরা এটা বলে দিব যে আমরা কেন নেই, বিকজ কারণ হচ্ছে গিয়ে, সো দ্যাট আমাদের যে থ্রেড গুলো আছে, থ্রেডস ক্যান হ্যাভ সো এটাই হলো কি আমাদের আনসার, যাতে আমাদের থ্রেডগুলা কি করে সেপারেট ভাবে এক্সিকিউশন করার সুযোগ পায়, এক্সিকিউশন স্টেট থাকে। যে সাপোজ আমার একটা থ্রেডের মধ্যে লোকাল ভেরিয়েবল এই জিনিসটা আছে, আর একটা থ্রেডের মধ্যে লোকাল ভেরিয়েবল গুলো ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে, তারপর ফাংশন গুলো আমার হতে পারে, তাই তো। তারপরে হচ্ছে গিয়ে আমার যে মানে একটার সাথে যাতে আরেকটা যাতে কনফ্লিক্ট না করে, বা একটার সাথে আরেকটা যাতে ডিপেন্ডেন্ট না হয়, এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারে, এর জন্যই মূলত আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেক নেই, ডিফারেন্ট ডিফারেন্ট আমার কিসের জন্য, আমার থ্রেডের জন্য। ওকে, সো এই হলো গিয়ে আমাদের ফুল কোয়েশ্চেনের আনসারটা। আমরা যেটা দেখলাম সেটা হলো গিয়ে সামার 25 এর মিডের যে কোয়েশ্চেন ছিল সেটার সলিউশন করলাম। এখানের মধ্যে নাম্বার 1 এর যে কোয়েশ্চেন আছে সেখানের মধ্যে মূলত আমাদের ট্রি ড্র করতে বলছে, প্রসেস ট্রি। সো এখানে মূলত ফর্কের যে কনসেপ্টটা আছে সেটা মূলত এখানে কাজে লাগবে। তারপরে হচ্ছে এক্সেকের যে ইয়েটা আছে, তারপরে ওয়েটের, সবগুলোই মূলত আমাদের এখানে লাগতেছে এই 1 নাম্বার কোয়েশ্চেনের এখানে। তো এখানে মূলত আমরা ফার্স্টে আমাদের যে ট্রিটা আছে সেটা আমরা করলাম আমাদের প্রসেস ট্রি। তারপর বি নাম্বারে আমরা আউটপুটটা বের করলাম। আমরা একই সাথে প্রসেস ট্রি আউটপুট কিভাবে করব সেই জিনিসটা দেখছি। তারপর সিতে আসলে একটা জিনিস বলছে যে আসলে কিভাবে আমরা ফর্ক, ওয়েট, এক্সেক এই সিস্টেম কলগুলা কিভাবে আমার শেলের জন্য, বা আমার যে টার্মিনাল আছে লিনাক্সের টার্মিনাল, সেখানে মূলত ইউজার কমান্ড দিলে কিভাবে কাজ করে সেই জিনিসটা জানতে চাইছে। তো আলটিমেটলি এখানে ফর্কের কনসেপ্ট, ওয়েটের কনসেপ্ট, এক্সেকের কনসেপ্ট জানতে চাইছে। সো এই জিনিসগুলো আমরা বলে দিলাম। সো এটাই হলো আমাদের 1 নম্বরের আনসার। 2 নম্বরে মূলত মাল্টি লেভেল ফিডব্যাক কিউ থেকে, ফিডব্যাক কিউ এর শিডিউল থেকে কোয়েশ্চেন আসছিল, যেখানে মূলত আমাদের যে ইয়েটা ড্র করার কথা, গেন্ট চার্টটা, সেটা আমরা মূলত ড্র করলাম। ওকে, তারপরে আমাদের এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলছে। সো এখানে বের করলাম। তারপরে এখানে রেসপন্স টাইমও আসতে পারে। তো এইভাবে আমাদের যে নর্মালি যেগুলো জানি সেভাবে মূলত আমরা এখানে আনসারটা করে নিলাম। আর সি নাম্বারে কি বলছে, একটা নতুন একটা ওয়েস শিডিউলিং পলিসি বলছে, এবং ওইখান থেকে মূলত আমাদের কোয়েশ্চেন বলছে, এবং দেখছে যে আসলে এই কনসেপ্টগুলো আমরা জানি নাকি। ইনপুট আউটপুট বাউন্ডের জন্য মূলত সিপিইউ বাসটা কম হয়, তারপর সিপিইউ বাউন্ডের জন্য সিপিইউ বাসটা বেশি হয়। তারপর এখানে মূলত আমার এই যে একটা সিনারিও দাঁড় করাইছে। সো যেখানের মধ্যে মূলত এফআইটা যদি বেশি হয় সেক্ষেত্রে আমার শিডিউলারটা সিলেক্ট করে। তো এখানে 3টা সিনারিও থেকে কোয়েশ্চেন আসছে, বলছে যে এই 3টা সিনারিও মানে মানে ইয়েস অর নো দিয়ে আনসার করতে, এবং সেখানে মূলত একটা সেন্টেন্স দিয়ে আমাদের জাস্টিফিকেশন দিতে বলছে। সো এরকম একটা সিম্পল কোয়েশ্চেন ছিল, এটা মূলত আমরা আনসার করা দেখলাম। তারপরে আমরা মূলত যেটা দেখছি সেটা হলো কি, একটা আমাদের থ্রেডের কনসেপ্ট থেকে আসছে, যেখানে মূলত লকের মেকানিজম আছে, তারপর আনলকের মেকানিজম আছে, তারপরে হচ্ছে কি আমাদের যে সিগন্যাল আছে, ব্রডকাস্ট আছে, এইগুলা। সো এই জিনিসগুলো আমরা দেখলাম। তো 3 এর এ নাম্বার এই হলো কি আমাদের আনসার। তারপরে হচ্ছে 3 এর বি নাম্বার লকের
যে কনসেপ্ট আছে ওখান থেকে কোয়েশ্চেন আসছে যে আমার যে প্রবলেমগুলো হইতে পারে, এক একটা লোকের এক এক রকম প্রবলেম, সো ওইগুলার আসলে যে প্রবলেম সিনারিওটা সেই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে এবং সেটার সলিউশন কি ওই জিনিসটা জানতে চাইছে। এবং আমাদের সিতে একটা কনসেপ্ট জিজ্ঞেস করছে যে স্ট্যাকে কেন আমরা ডিফারেন্ট মানে সেপারেট স্ট্যাক ইউজ করি, সেই জিনিসটার আনসার আমরা করে দিলাম। সো এই হলো গিয়ে আমাদের মানে হচ্ছে সামার 25 এর মিডের কোয়েশ্চেনের আনসার। সো থ্যাংক ইউ সবাইকে, হোপফুলি সবার এক্সাম খুব ভালো হবে।